বিনোদ দত্তর হাজার ব্যস্ততা, কত রকম ব্যবসা মানুষটির। টাকায় টাকা আনে কথাটা তিনি চিরকাল বিশ্বাস করেন। ভদ্রলোক বাবার এক ছেলে। বিনোদবাবুর বাবার ছিল তেজারতির কারবার। ভদ্রলোকের পয়সা থাকলেও লোকে যে তাকে অশ্রদ্ধার সাথে সুদের কারবারই বলে, তা বিনোদ দত্ত যখন থেকে অনুধাবন করলেন তখন থেকে সিদ্ধান্ত নিলেন বাবার কারবার নয়, অন্য কিছু করতে হবে। বিএ পরীক্ষা দিয়েই তিনি শুরু করলেন ইমারতি দ্রব্যের কারবার। বিনোদবাবুর বাবা বললেন, বেশ তো, যে কাজ করতে মন চায় করো, কিন্তু মন লাগিয়ে করো। সেই শুরু। তারপর বছর কয়েক যেতে না যেতে ব্যবসা ফুলে ফেঁপে উঠল। ধীরে ধীরে আরও নানা রকম ব্যবসা শুরু করলেন বিনোদ দত্ত। কলকাতা শহরের ব্যস্ততম বাজার অঞ্চলে ততদিনে একটি দোকানঘর নিয়ে শুরু করেছেন বৈদ্যুতিন যন্ত্রপাতি বিক্রির কারবার। বিনোদবাবুর কপাল ভালো, কর্মচারীগুলি তিনি ভালো পেয়েছেন, তবেই না গড়গড়িয়ে চলছে কারবার। তবে সকলের সব ভালো তো আর ভগবান করবেন না, করেনও না। বিনোদ দত্তর জীবনেও তাই খুব বড় একটা ক্ষত আছে, আর তা হলো তার কুরূপ। কথায় বলে, মানুষের বাইরের রূপ দেখো না, হৃদয়ের সৌন্দর্য দেখো। কিন্তু বাস্তবে কি আর তেমনটা হয়? অন্তত সবসময় হয় না। তাই জন্য তো এ কথাগুলির উৎপত্তি হয়েছে, সুন্দর মুখের জয় সর্বত্র, কিংবা আগে রূপ দেখো, পরে গুণের বিচার হবে। তা পুরুষ মানুষ সোনার আংটি বাঁকা হলে কি আসে যায়, ইত্যাদি ধারণা যাদের আছে তাদের আছে। তাই বলে কি আর সবার আছে? তা তো নয়। আর নয় বলেই ছোট থেকে বিনোদ দত্ত তার অসম্ভব কৃষ্ণবর্ণ আর মাত্রা ছাড়া অদ্ভুত রকমের বিকৃত মুখের গড়নের দরুন বহু মানুষের বহু রকম হাসি মশকরার পাত্র হয়েছেন। ছোটবেলায় কি আর তার জন্য দুঃখ হতো না মানুষটার? হতো তো। এমনকি ভগবানের ওপর রীতিমতো অভিমান হতো বিনোদবাবুর। কতবার মায়ের ঠাকুরের আসনের সম্মুখে প্রণাম করতে করতে বালক বিনোদ দত্ত প্রার্থনা করেছেন এই বলে, ঠাকুর, কেন আমাকে এমন কুৎসিত করে তৈরি করেছিলে? নিজেই নিজেকে আয়নায় দেখলে ভয় পাই। লোকে বলবে, এত যখন সমস্যা তো প্লাস্টিক সার্জারি করলেই তো হতো। কিন্তু কথা হলো, সে আধুনিক ব্যবস্থার শরণাপন্ন হতে গেলে মানুষের মনও যে আধুনিক হতে হবে। আর সব সময় কি আর সব ব্যবস্থা কাজ দেয় সবার? বিনোদ দত্তর চেহারা নিয়ে আত্মীয় মহলে হাসাহাসি কম হতো না। তার মুখের গড়নের কারণে আর খসখসিয়ার কালো রঙের চামড়ার কারণে আত্মীয়দের মধ্যে কেউ কেউ তো বিনোদের বিচিত্র সব নামকরণ করেছেন। এমন নয় যে তারা কেউ বিনোদ দত্তর থেকে বয়সে ছোট, বরং বলা চলে এদের সকলের থেকে বিনোদ বয়সে ছোটই ছিল। কিন্তু সমাজ সংস্কারে এক ধরনের মানুষ থাকে যারা পরকে যেন তেন প্রকারে আঘাত করতে পারলে এক ধরনের সুখ অনুভব করে। কেবলমাত্র কুৎসিত দেখতে এই কারণে পরিবারের মধ্যে বা পরিবারের বাইরে আত্মীয় বন্ধু প্রতিবেশীদের নানা রকম হেনস্থাটাও সহ্য করে নিয়েছিলেন বিনোদ দত্ত। কিন্তু কলেজে পদার্পণের পর যে বিনোদ দত্তর অন্য অভিজ্ঞতা হলো, উনি ঘৃণা প্রত্যক্ষ করলেন। কোয়েট কলেজে ভর্তির পর চিরকালে চেনা দৃষ্টিগুলোর সাথে আবার তার চোখাচোখি হলো যখন, সেই সব দৃষ্টি বিনোদকে নতুন করে কষ্ট দেয়নি। ওই যে লোকে ওকে দেখে চোখ দিয়ে বলে ওঠে, কি বিশ্রী মুখের গড়নটা, পুরোপুরি মানুষের মতো না, এখনো মানুষের পূর্বসূরিদের মতো যেন খানিকটা ভাব আছে, এরকমও হয় যেন বন মানুষ একটা। আর গায়ের রং এত কালো যেন আলকাতরা ড্রামে পড়েছিল। তারপর হিহি হাহা হাসি, এসব বিনোদ দত্তর গা সওয়া ব্যাপার হয়ে গেছিল। রাস্তাঘাটে চলাফেরার কালে অনবরত এইরকম দৃষ্টিরাজ সইতে হয় যে তাকে। কিন্তু ঘৃণা কি দোষ করেছিল বিনোদ? কেন এ ঘৃণার উদ্রেক? আসলে হয়েছিল কি, ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে কেবলমাত্র বন্ধুত্ব করতে চেয়ে একদিন এগিয়ে গিয়ে ছাত্র বিনোদ দত্ত বলেছিলেন, আমি বিনোদ দত্ত, তোমার নাম কি? আমরা কি বন্ধু হতে পারি? আর তারপর সেই মেয়ে বিনোদ দত্তর দিকে অবাক হয়ে চেয়েছিল পাক্কা 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ডের মধ্যে বিনোদ দত্ত দেখেছিলেন মেয়েটির চোখ ভরা ঘৃণা। তারপর যা করল সে মেয়ে তা আরও ভয়ঙ্কর। হঠাৎ নির্ঝরিণীর মতো হেসে উঠে ক্লাসের বাকিদের দিকে ফিরে বলল, আরে বিনোদ কুমারের শখ দেখো, আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে।
আমার সাথে? আমি অন্বেষা মিত্র, কলেজের বিউটি কুইন নাকি ওই কেলে মানিক ওরাংওটাংটার বন্ধু হব? ক্লাস শুদ্ধ হাসির রোল উঠল। তারপর কত রকম বাক্য যে উড়ে আসতে লাগলো বিনোদের দিকে, তারই অত্যা নেই। বিনোদের কেমন রোখ চেপে গেল। সহপাঠিনী অন্বেষা সহ বাকিদের দিকে তাকিয়ে বলল, কেন তোমরা আমায় এরকম করছো? অন্যেরা বলে উঠল, কেউ তোমার সাথে কিছু করেনি, তুমি বরং করেছো। তুমি অন্বেষাকে জোর করেছো তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। বন্ধুত্ব মানে কি? আমরা বুঝি না ভাবছো? সেবার প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল। বিনোদ দত্তর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। সে অন্বেষাকে অশ্লীল ইঙ্গিত করেছে এমন প্রচার করা হয়েছিল। তারপর তো বিনোদের চেহারায় প্রসঙ্গ তুলে কত রকম রঙ্গরসিকতা করেছিল সে সহপাঠিনীরা, তার ইয়ত্তা নেই। কেউ বলল, ও হে বিনোদ, নিজেকে আয়নায় দেখেছো একবার? কেউ বলল, আমি তোর মুখ অন্ধকারে দেখলে ভয়েই মরে যাব। কেউ আরও একটু বাড়াবাড়ি করে বলল, বিনোদ চন্দরের আর দোষ কি? অন্বেষাকে দেখে স্বয়ং ভগবানেরই মাথা খারাপ হবে, সেখানে বিনোদ চন্দর তো বিস্টের নামান্তর। মেয়েরা হেসে ঢলে পড়ে বলল, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। সেই প্রথম বিনোদ দত্ত অনুভব করেছিল সহপাঠী মানে বন্ধু নয়। আর মহিলাদের প্রতি বিতরাগ জন্ম নেয় তখন থেকে বিনোদের মনে। ছোট থেকে বড় হওয়ার কালে বাবা মা ঠাকুমার নিঃশর্ত স্নেহ ব্যতীত সিংহভাগ পরিচিত মানুষের মধ্যে সে দেখেছে তারা কেবল বিনোদের চেহারার কারণে তাকে কেমন দূরছাই করে। সমবয়সী এবং তাদের দেখাদেখি ছোটরা বিনোদের চেহারার কারণে তাকে টিটকারি দেয়। এমন করে চলতে চলতে বিনোদ দত্ত একদিন সমর্থ পুরুষ হয়ে উঠল আর ব্যবসা শুরু করল। বিধাতা বিনোদ দত্তর কপাল লিখনের সময় বুঝি লিখেছিলেন এই শিশু প্রাপ্তবয়স্ক হলে সফল ব্যবসায়ী হবে। সুতরাং বিনোদ দত্ত তার পরিশ্রম, বুদ্ধি, বিবেচনা আর ভাগ্যগুণে যে ব্যবসায় হাত দেন তাই সোনা ফলায়। বাবা তার উন্নতির আরম্ভ দেখে চোখ বুজেছেন, ঠাকুমা তো তারও আগে। তখন এই দত্ত পরিবার মা ছেলের সংসার। ছেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির ফলে দত্তদের ঘর বাড়ির খোল নলচে পাল্টে গেল। বিনোদ মায়ের জন্য 2-3 জন কাজের লোক রেখে দিল, মাকে যাতে জলটুকু পর্যন্ত গড়িয়ে খেতে না হয়। বাড়িতে ঠাকুর, চাকর, ড্রাইভার সমেত একখানা গাড়ি মায়ের জন্য সবসময় মজুদ থাকতো, যাতে মা কোথাও যেতে চাইলে তখনই যেতে পারে। এবং ধীরে ধীরে দেখা গেল যারা ছোটবেলায় বিনোদের চেহারা নিয়ে কটাক্ষ করত তারাই এখন বেশি বেশি করে দত্তবাড়িতে আসে, খায়, মাখে, দুহাতে বিনোদের মায়ের কাছ থেকে যা পায় নেয়। আর শতমুখে বিনোদের প্রশংসা করে, বলে বিনোদ হচ্ছে দত্তবাড়ির রত্ন বিশেষ, বিনোদ তো যেন কমল হিরেটি। তা বিনোদ দত্তর কানে কি এসব কথা যায় না? খুব যায়। বিনোদকে ধাওয়া করে তো কেউ কেউ তার কর্মস্থল মানে তার আপিসের দরজায় পৌঁছে গিয়ে দারোয়ানদের হম্বিতম্বি করে বলে, আমি তোমার সাহেবের একেবারে কাছের লোক, নিকট আত্মীয়, যাও বলো বিনোদকে যে আমি অমুক দেখা করতে এসেছি। বিনোদ দত্ত অনেকবার ভেবেছেন ওদের এবার সমুচিত জবাব দেবার সময় এসেছে। একদিন যাদের বিনোদকে ওরাংওটাং বা বন মানুষ বলতে বাধেনি, আজ তারা তাকে কমল হিরে বলছে কেবল এই জন্য যে এরা উঞ্চ বৃত্তি করতে অভ্যস্ত। সুতরাং বড়লোক বিনোদের গায়ে গা ঘষতে এদের আটকাবে না। বিনোদ দত্ত শেষ পর্যন্ত নিজের আপিসে কঠিন নিয়ম চালু করেছেন। এখানে বিনোদ দত্তর আত্মীয় বলে এসে কেউ উপস্থিত হলে তাকে তৎক্ষণাৎ দরজা দেখিয়ে দেওয়া হবে, কারণ বিনোদ দত্ত তার মূল্যবান কাজের সময় নষ্ট করতে আপিস খুলে বসেনি। তো ঘাড় ধাক্কা খেয়ে তখন আবার 2-1 জন বলে উঠেছে, অহং অহং, টাকার গরমে মটমট করছে একেবারে ওই বিনোদ। এরকমভাবে দিন কাটে, রাত আসে। দেখতে দেখতে বিনোদের জীবনের অনেকগুলো বসন্ত পার হয়ে গেছে। বিনোদের মা ছেলেকে সংসারী হতে রাজি করানোর জন্য বিনোদের পায়ে ধরতে বাকি রেখেছে শুধু। কিন্তু বিনোদের স্পষ্ট কথা, মা আমি তোমার সব আদেশ মাথা পেতে নেব মা, কেবল বিয়ে করে সংসারী হও এই আদেশ করো না মা, আমি বিয়ে করব না। বিনোদের মা কেঁদে উঠে বলেছে, তবে কি আমি পুত্রবধূর সেবা পাবো না? নাতি নাতনির মুখ দেখব না? তোর পরে বংশ রক্ষা করবে কে বাবা? বিনোদ বললেন, মা তুমি শুধু এই কথা ভাবছো? কই ভাবছো না তো? আমার ছেলে বা মেয়েটা যদি আমার মতো দেখতে হয় তাহলে কত যন্ত্রণা সইতে হবে তাকে। আর তাছাড়া মা, বিয়ে করে সংসার করা আমার দ্বারা সম্ভব নয়। আমি এসব বন্ধন পছন্দ করি না। তুমি বিয়ে করে আর আমার মাথা খারাপ করে দিও না মা।
অতএব বিনোদ দত্তকে সংসারী হতে না দেখেই সে বৃদ্ধা ধরাধাম ত্যাগ করলেন একদিন। মনে দুঃখ নিয়ে গেলেন দত্ত বংশের রীতি হবে বিনোদের পরই, কারণ বিনোদের জ্যাঠা কাকা নেই। বিনোদ দত্তর বাবা ছিলেন তার মায়ের 7টি কন্যার পরে একটি পুত্র। মা চলে যাওয়ার পর বিনোদ দত্ত ব্যবসার কাজে আরও ব্যস্ত হয়ে পড়লেন। ব্যবসায়িক সূত্রেই মানুষটির কিছু বন্ধু বান্ধব হয়েছিল। তেমনই একজন হলেন ডক্টর আদিত্য বড়ুয়া। আসলে দত্ত কনস্ট্রাকশন নামে বিনোদ দত্তর যে কনস্ট্রাকশন কোম্পানি, সেখানেই ডক্টর বড়ুয়া এসেছিলেন তার নার্সিংহোম তৈরির নকশা নিয়ে। বিনোদ দত্তর কোম্পানি তৈরি করেছে শহরের এই নামী নার্সিংহোম। ডক্টর বড়ুয়া তার আগে আরও কয়েকটি কোম্পানিতে ঘুরে বুঝেছিলেন বিনোদ দত্ত সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ে 1 নম্বর ইট সিমেন্ট দিয়ে কাজটা করবে। এবং বিনোদ দত্তর কনস্ট্রাকশন কোম্পানির সুনাম এই জন্যই। দত্ত কনস্ট্রাকশন কোম্পানি চুক্তি অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করেছিল, আর সেই থেকে দুজনের বন্ধুত্বের সূত্রপাত। বিনোদ দত্ত আর ডক্টর বড়ুয়া একই ক্লাবের মেম্বার। দুজনে অবসরে ছুটির দিনে সেখানে সামান্য মদ্যপান করতে যান। গল্পে গল্পে সময় কাটে কিছুক্ষণ। সেই ডক্টর বড়ুয়ার নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন অরু নামের ঘর পালানো ছেলেটি। আর শত ব্যস্ততার মধ্যেও বিনোদ দত্ত দুবেলা নিজে তাকে দেখতে ছুটছেন। দেখতে দেখতে 15 দিন হয়ে গেছে। অরুর মাথায় অপারেশন হয়েছে, একটা জটিল অপারেশন, এবং স্পষ্টত বোঝা যাচ্ছে অরু তার পূর্ব স্মৃতি হারিয়েছে। বারবার জিজ্ঞাসা করলেও সে ছেলে না পারে নিজের নাম বলতে, না পারে বাবার নাম, কোথায় বাড়ি বলতে। কেমন অসহায় চোখে চেয়ে থাকে ছেলেটা। আর ওই অসহায় চোখ দুটোকে ভীষণ চেনা লাগে বিনোদ বাবুর। মনে হয় ওই রকম দৃষ্টি বুঝি আমারও ছিল এই বয়সে, যখন খেলার মাঠে সমবয়সী বন্ধুদের সাথে খেলতে গেলে তারা হাহা করে হেসে নোংরা রসিকতা করে বলে উঠত, এই বিনোদ, তোর বাবাকে কোনো গরিলা না শিম্পাঞ্জি না ওরাং ওটাং? তোর মুখটা অনেকটা ওরকম, তো তুই নিশ্চিত পুরোপুরি মানুষ না। কি অসহায় লাগতো যে বিনোদের তখন। রেগে গিয়ে কারো গায়ে হাত তুললে সকলে গালি দিত জানোয়ার বলে। কি অসম্ভব অসহায় লাগতো তখন। এক ছুটে বাড়ি এসে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে উঠে বিনোদ বলতো, আমাকে জন্মানো মাত্র মেরে ফেলুনি কেন মা? বিনোদের মা ওকে বুকে জড়িয়ে ধরে বলতেন, তুমি সুন্দর, তোমার মনটা কত সুন্দর ওরা জানে না বাবা। ঈশ্বর যাকে যেমন দিয়েছেন তাই নিয়ে দুঃখ করতে নেই বাবা। আজ যারা তোমাকে গালি দিচ্ছে একদিন তারাই তোমার কাছে এসে দাঁড়াবে মাথা নিচু করে। তোমাকে শুধু বড় হতে হবে, তার জন্য অনেক বড়। অরুর চোখের অসহায়তা বারবার বিনোদ দত্তর হৃদয়ে দ্রব করে। তাছাড়া ডক্টর বড়ুয়া বারবার সাবধান করেছেন, জবরদস্তি করা চলবে না, এ ছেলের ব্রেনের ক্ষতি হবে তাতে। এরকম অনেক সময় হয়, ধৈর্য ধরে অপেক্ষা করো বিনোদ। অনেক ক্ষেত্রে হঠাৎ করে মনে পড়ে ভুলে যাওয়া স্মৃতি, আর তেমন যদি না ঘটে তখন না হয় মনোবিদের কাছে যাব আমরা। অরুর জগতে আপাতত পরিচিত মুখ বলতে বিনোদ দত্তের মুখ। মানুষটি আসলেই অরুর ক্লান্ত চোখে অদ্ভুত এক দীপ্তি ফোটে। এমন দৃষ্টির সাথে বিনোদ দত্ত পরিচিত নন। একমাত্র মায়ের চোখ জোড়া তাকে দেখলে খুশিতে ভরে উঠত, তবে সে ছিল অন্যরকম দৃষ্টি। ছেলে কাজ সেরে বাড়ি ফিরল, মা নিশ্চিন্ত, এমন ভাব ছিল সে দৃষ্টিতে। আর এ ছেলের চোখ তাকে দেখলে যেন বলে, কোথায় ছিলে গো আমাকে ছেড়ে এতক্ষণ? কি ভয় করছিল, তুমি এলে আমার সব ভয় কোথায় উবে গেল। অরু কথা বলেই না প্রায়। বিনোদ দত্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছো? ফলগুলো যে দিয়ে গেছি খেয়েছো? হরলিক্স? ব্যথা কেমন? ওষুধ ঠিক মতো খাচ্ছ? জ্বর আসছে না তো আর? কি কষ্ট হচ্ছে? সব প্রশ্নের উত্তর অরু হ্যাঁ আর না দিয়ে সারে। সেদিনও ভিজিটিং আওয়ার শেষে বিনোদ দত্ত চলে যাবেন বলে উঠে দাঁড়াতে গিয়ে অনুভব করলেন একটি কিশোর হাতের দুর্বল মুঠো তার ডান হাতের পাতা চেপে ধরল দুর্বল শরীরের সব শক্তি দিয়ে, আর তারপর খুব দুর্বল গলায় বলল, আমাকে বাড়ি নিয়ে চলো বাবা, এখানে আমার ভালো লাগে না থাকতে। বিনোদ দত্ত চমকে উঠলেন। বাবা? কাকে বাবা বলছে ছেলেটা? আমাকে? কেন? আমি কি বলবো ওকে? বলবো আমি তোমার বাবা নই, বরং মনে করে তুমি তোমার বাবার নামটি আর তোমার ধাম কোথায় বলো তো বাছা, তোমাকে তার হাতে তুলে দিলে আমার শান্তি। কিন্তু বলি বলি করেও কি বিনোদ দত্তর কথাগুলো বলা হলো? কই আর হলো। তার পরিবর্তে তিনি কি বললেন? অরুর অসহায় মুঠিটা চেপে ধরে বললেন,
নিয়ে যাব বাবা, তুমি আর একটু সুস্থ হও, তারপর তোমাকে বাড়িতে নিয়ে যাব। অরু যেন কত নিশ্চিন্ত হলো, বলল, আমি তাহলে একটু ঘুমাই বাবা। বিনোদ দত্ত পরম স্নেহে বললেন, হ্যাঁ তুমি ঘুমাও, আমি আবার কাল সকালে আসব, তাড়াতাড়ি আসবে তো বাবা। বলতে বলতে অরু চোখ বুঝল। সর্বক্ষণের জন্য দুজন নার্স আছেন অরুকে দেখার, তাদের মধ্যে যার এখন দায়িত্ব তিনি এসে উপস্থিত হলেন। বিনোদ দত্ত বেরিয়ে এলেন নার্সিংহোম থেকে। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোন দিকে যাব সাহেব? বিনোদ দত্ত গম্ভীর হয়ে বললেন, বাড়ি। বাড়ি? ড্রাইভার অবাক হয়ে গেল। সাহেব, আপিসের দিকে যাবেন না? শোরুমের দিকে যাবেন না? এমনকি ক্লাবেও যাবেন না? এই ভর সন্ধেবেলা বাড়িতে যাবেন? হলো কি সাহেবের? কিন্তু কথাগুলো মনে আসলেও তো আর সাহেবকে মুখে বলা যায় না। তাই ড্রাইভার মুখে বলল, জি সাহেব। আর সারাটা পথ, তারপর বাড়ি ফেরার পরও সারাটা রাত বিনোদ দত্তর কানে কেবল বাজতে লাগলো, বাবা, আমাকে বাড়িতে নিয়ে চলো বাবা। বাবা ডাক শুনতে এত ভালো লাগে, আজকের আগে কোনো দিনও বিনোদ দত্তর জানা ছিল না তো। একটা সম্বোধনের এত মায়া। বিনোদ দত্ত ভাবতেন তিনি বাস্তব জগতে নিরন্তর প্রতিযোগিতা আর নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে যেতে বিজ্ঞ কিংবা প্রাজ্ঞ হয়েছেন ক্রমশ। বিদ্যা যেমন জ্ঞান দেয়, বাস্তব জীবনে নিরন্তর ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে যেতেও মানুষ জ্ঞান অর্জন করে। বিনোদ দত্তর ধারণা ছিল না তার জানার বাইরেও এমন কিছু রয়েছে যা জেনে তিনি বিহ্বল হতে পারেন। তার এই পাথরের মতো বুকের মধ্যে সেই জানা এক স্রোতস্বিনী সুখানুভূতির গতিমুখ খুলে দেবে কোনো দিন। ভালোবাসার মতো নরম অনুভূতির ওপর অভিমানের বাষ্প জমাট বাঁধা মেঘ হয়েছিল বোধহয় এতদিন বিনোদ দত্তর বুকে। সেখানে এখন সারা দিন রিমঝিম সুখের বৃষ্টি। বিনোদ দত্ত অবশেষে ডক্টর বড়ুয়াকে ফোন করলেন। বললেন, ডাক্তার, বলছিলাম ছেলেটিকে কবে রিলিজ করবে ভাবছো? শোনো, টাকা পয়সার ব্যাপারে যা তোমার নার্সিংহোমের নিয়ম তেমনই বিল করবে, কিন্তু তুমি বন্ধু বলে আলাদা সুবিধা চাই না আমি। এমনিতেই তুমি আমার যা উপকার করলে বন্ধু, যে বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। ডাক্তার বড়ুয়া হেসে বললেন, তুমি পারো দত্ত। আরে পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, এ তো ডাক্তার হিসাবে আমার কর্তব্য বন্ধু। যাকগে শোনো, এমনিতে ছেলেটি এখন বিপদমুক্ত সম্পূর্ণ, তবে দুর্বল। আমি ওকে দিন দুয়েকের মধ্যে রিলিজ করে দেব। তুমি শুধু ছেলেটির দেখাশোনা করার জন্য 24 ঘন্টার লোক রেখো। তবে একটা কথা, পেশেন্টের নাম তো এখনো রেজিস্টারে তোলা হয়নি, তুমি শুধু একটা নাম ঠিক করো। ছেলেটি তো নিজের নামটাও এতদিনে বলতে পারল না। বিনোদ দত্ত প্রত্যুত্তরে বললেন, রাইট, তুমি ঠিক বলেছ ডাক্তার, আমার তো খেয়ালই ছিল না এ ব্যাপারটা। আচ্ছা বেশ, আমি ভেবে বলছি। কি আশ্চর্য ব্যাপার! বিনোদ দত্ত ব্যবসার ব্যাপারে চিন্তা না করে কিনা কোথাকার কোন একটা স্মৃতিশক্তি হারানো ছেলের নাম খুঁজতে বসে আছেন নিজের অফিসের চেম্বারে, আর আকাশ পাতাল ভাবছেন। এর মধ্যে বিনোদ দত্তর সেক্রেটারি পুলিন বসাক বলতে এসেছিলেন, দত্ত বিল্ডার্সের একটা বড় অর্ডার এসেছে, যে ব্যাপারে একটু আলোচনা আছে। তবে ভাবনায় ছেদ পড়াতে বিরক্ত বিনোদ দত্ত পুলিন বসাককে বলেছেন, আহ পুলিন, তুমি কতদিন কাজ করছো আমার সাথে? পুলিন হাত কচলে বলেছে, তা হয়ে গেল বছর 15। তাহলে এখনো সব ব্যাপারে আমার কাছে ছুটে আসতে হয় কেন তোমাকে? নিজে সিদ্ধান্ত নিতে পারো না কেন? আমারও তো বয়স হচ্ছে নাকি? পুলিন বসাককে মৃদু তিরস্কার করলেন বিনোদ দত্ত। আর তাই শুনে পুলিন বসাক বিস্ময়ে হতবাক। মনে মনে ভাবছে, স্যারের হলো কি? এতদিন তো ব্যবসার প্রতি ইঞ্চি নখ দর্পণে রাখাটাই আদাত ছিল স্যারের। তবে দিন 20 আগের মোটর গাড়ি দুর্ঘটনার পর থেকে স্যার কেমন অন্যরকম হয়ে গেছেন। পেশেন্টের নাম তাহলে কি লিখব? লিখুন অরুণ দত্ত, সন অফ বিনোদ দত্ত। অ্যাড্রেস? ফোন এসেছিল ডক্টর বড়ুয়ার নার্সিংহোম থেকে বিনোদ দত্তর কাছে। আজকেই অরু ছাড়া পাবে, বিনোদ দত্তর হাত ধরে আসবে এই দত্ত বাড়িতে। ভাগ্যের কি পরিহাস! অরু মানে যার নাম স্কুলের খাতায় ছিল অরুণ দত্ত, আর যার বাবার নাম ছিল অমর দত্ত, সেই ছেলেটি ওই অরুণ দত্ত নামটি বহন করে বিনোদ দত্তর ছেলের পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করল। শুধু অরু মনে করতে পারল না অরুণ নামটা তার জন্ম থেকে আপন, আর বিনোদ দত্তর নামে যাকে সে বাবা বলে মনে করছে সে তার কস্মিন কালেও কেউ ছিল না। বিধাতা যে মাঝে মাঝে এমন তারও খেয়াল খুশির খেলায় কেন মাতেন কে জানে।
অবশ্য বিধাতার লীলা বোঝা কি মানুষের পক্ষে কোনো যুগে সম্ভব হয়েছে? না হয়। শুরু হলো অরুণের নতুন জীবন। বিনোদবাবুরও তো নতুন জীবন শুরু করলেন। ভাগ্যের ফেরে এক ধাক্কায় 15 বছরের একটা ছেলের বাবা হয়ে বসলেন, যার অতীত কি তিনি জানেন না। প্রথম প্রথম ভাবতেন অরুণের একটা ছবি তুলে খবরের কাগজের আপিসে যাবেন, নিরুদ্দেশ সংবাদ কলমে একটা বিজ্ঞাপন দেবেন। কোন মায়ের কোল খালি করে ছেলেটা এসে তার বাড়িতে আছে কে জানে। না জানি সেই মা বাবা কত কান্না কাঁদছে। কথাগুলো মনে হলে নিজেকে অপরাধী মনে হতো বিনোদ দত্তর। কিন্তু ওই অবধি। যেদিন থেকে অরুণ তাকে বাবা বলে ডেকেছে, সেদিনের পর থেকে ওই বিজ্ঞাপন দেওয়ার ইচ্ছাটা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। নিজেকে অপরাধী ভাবার বদলে আজকাল ভাবেন, নেহাত আমার মাথাটা সে সময় কাজ করেছিল, তাই ছেলেটা পিষে যায়নি। স্টিয়ারিং আর ব্রেকের ওপর সম্পূর্ণ কন্ট্রোল রেখেছিলাম বলে ছেলেটা প্রাণে বাঁচল। প্রতিদিন ইংরেজি বাংলা মিলিয়ে 4টে খবরের কাগজ আসে বিনোদবাবুর বাড়িতে। খবরের কাগজ পড়তে বসে আজকাল প্রতিটি সংবাদপত্রে নিরুদ্দেশ সংবাদ বিভাগে একবার চোখ রাখেন তিনি ভয়ে ভয়ে। যদি কেউ অরুণের ছবি ছেপে ছেলেটির খোঁজ করে, সেরকম বিজ্ঞাপন দেখতে না পেয়ে প্রতিদিন একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলেন। অরুণের মাথা ন্যাড়া করা হয়েছিল অপারেশনের কারণে। এখন ছোট ছোট চুল গজিয়েছে মাথায়। এখন সে একটু একটু হাঁটাচলা করে, কথা বলে। বিনোদবাবু দিনের অনেকটা সময় বাড়িতে থাকেন আজকাল। রাতে বাড়ি ফেরেন তাড়াতাড়ি। অরুণ স্বাভাবিকভাবে বিনোদবাবুকে বাবা বলে। বাড়ির সব কর্মচারীকে বিনোদবাবু আদেশ দিয়েছেন কেউ যেন ভুলে অরুণকে এমন কিছু জিজ্ঞাসা না করে বা না বলে যা ছেলেটির মস্তিষ্কে কোনো প্রভাব ফেলে। তাহলে কিন্তু অরুণ পুনরায় অসুস্থ হয়ে পড়বে। আর তেমন হলে বিনোদবাবুর মতো খারাপ আর কেউ হবে না, এ কথা যেন কর্মচারীরা মনে রাখে। অরুণকে দেখে বিনোদবাবুর মনে হয় ছেলেটি খুব শান্ত ধীর স্থির। আর তখনই মনে প্রশ্ন জাগে, এমন শান্তশিষ্ট ছেলেটি সেদিন অমন দিকবেদিক জ্ঞান হারিয়ে ছুটছিল কেন? কতবার জিজ্ঞাসা করতে যান তিনি অরুণকে এভাবে। হ্যাঁ রে অরুণ। অমনি অরুণ ওর বড় বড় কিশোর চোখ দুটো বিনোদবাবুর চোখের দিকে তুলে প্রতি প্রশ্ন করে, কি বাবা? বিনোদ দত্তর সব প্রশ্ন গুলিয়ে যায়। একদিন অরুণ আচমকা প্রশ্ন করেছিল, বাবা আমার মা কোথায়? বিনোদ দত্ত কি উত্তর দেবেন ছেলেটির এ প্রশ্নের ভেবে পাচ্ছেন না তখন। সেই সময় ওদের দুজনের রাতের খাবার গুছিয়ে পরিবেশন করছিল রাধুনী দিদি জ্যোৎস্না। সে পরিস্থিতি সামলাতে বলেছিল, খোকা বাবু তোমার মাঝে স্বর্গে গেছেন গো, ভুলে গেলে? মালিকের কাল্পনিক বউকে স্বর্গে পাঠিয়ে জ্যোৎস্না ভয়ে ভয়ে মালিকের দিকে চেয়ে বলতে চায়, মাফ করবেন বাবু, 20 বছর আপনার বাড়ি নুন খাচ্ছি। এরকম বিপজ্জনক প্রশ্নের সামনে পড়ে আপনি যে উত্তর হাতড়াচ্ছেন তা জানি, তাই বলতে হলো মিথ্যেটা। বিনোদবাবু রেগে যাওয়ার পরিবর্তে কৃতজ্ঞ চোখে তাকান। অলক্ষ্যে বসে বিধাতা হাসেন। অরুণ যত্নআত্তি পেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই সুস্থতা মানে তার কাটাছেঁড়াগুলো শুকিয়ে গিয়ে শরীরের ব্যথা বেদনাগুলো অন্তর্হিত হচ্ছে, কিন্তু স্মৃতি ফেরার কোনো লক্ষণ নেই। এক এক সময় বিনোদবাবুর খুব ইচ্ছা করে অরুণকে পরীক্ষা করার। ওনার কাছে অরুণের সেই অ্যাক্সিডেন্টের দিনের পোশাক আর পকেট থেকে পাওয়া 100 টাকার নোটটা রাখা আছে। পোশাকটা ধোয়া কাচা করা হলেও রক্তের দাগ ফিকে হয়ে লেগে আছে তাতে। বিনোদবাবুর খুব ইচ্ছা করে ওগুলো এনে অরুণকে দেখিয়ে বলেন, চিনি সেগুলো? কিছু মনে পড়ে এগুলো দেখে? তারপরই ভয় কেঁপে ওঠে বিনোদবাবুর অন্তরাত্মা। মনে হয় অরুণ যদি সেসব দেখে বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সব মনে পড়েছে, তুমি কে? তুমি আমার বাবা নও। তারপর যদি সেই মুহূর্তে সেই একদিনের মতো দিকবেদিক জ্ঞান হারিয়ে ছুট লাগায় নিজের আসল বাড়িতে আসল পরিচয়ের টানে। ভাবতে পারেন না বিনোদ দত্ত, এতদিন কেবল অর্থের লাভ ক্ষতি নিয়ে ভাবা মানুষটা মাত্র কয়েকটা মাসের মধ্যে একটা বাবার সম্বোধনের মোহে পড়ে কিনা অর্থের বাইরে অন্য কোনো লোকসানের কথা ভাবছেন। হ্যাঁ, অরুণ আসার পর কয়েক মাস পার হয়ে গেছে। বিনোদবাবুকে ডক্টর বড়ুয়া দেখা হলে বলেছেন, কি ব্যাপার দত্ত, অরুণের কি খবর? ওর চেক আপ করে তো দেখলাম শরীর অলরাইট, তবে পুরনো কথা না মনে এলে তো এবার আমাদের মনোভেদ। বিনোদ দত্ত ডাক্তার বন্ধুর হাত চেপে ধরে বলেছেন, আর যদি মনোবিদের কাছে না যাই? কি অন্যায় হবে তাহলে ডাক্তার? অরুণকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি, এখন যে আর ভাবতেও পারি না আমি আছি কিন্তু অরুণ নেই। পারি না, কল্পনাও করতে পারি না। আচ্ছা ডাক্তার, ওকে যদি আমি যত্ন দিয়ে স্নেহ দিয়ে মানুষ করি তবে কি তা আমার অপরাধ হবে?
কি বলবেন ডক্টর বড়ুয়া ভেবে পান না, তবুও বলতে যান, দেখো দত্ত, তুমি যদি অরুণের ছবি দিয়ে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিতে আর তারপরও কেউ ওর খোঁজে তোমার কাছে না আসতো, তবে আমি মুক্ত কণ্ঠে বলতাম তুমি অরুণকে দত্তক নাও আইন মেনে। কিন্তু কথাটা বলা গেল না। একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে বিনোদবাবুর সাথে তিনিও কিছু অনৈতিক কাজ করেছেন যে। পুলিশি ঝামেলা থেকে বন্ধুকে বাঁচাতে তার নার্সিংহোমের পক্ষ থেকেও তো পুলিশের কাছে এই অ্যাক্সিডেন্ট সম্বন্ধীয় কোনো খবর দেওয়া হয়নি। ডক্টর বড়ুয়াকে উত্তর দেবেন ভাবতে ভাবতে বন্ধুর মুখের আরতিটুকু দেখলেন। ডাক্তার নিজে পিতা, তিনি তাই অনুভব করলেন এই হঠাৎ পাওয়া পিতৃত্বের সম্মান বন্ধুর মনের অন্তঃস্থলের কোথায় ঘা মেরেছে। ডক্টর বড়ুয়া বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, অন্যায় কিনা তার বিচার ঈশ্বর করবেন বন্ধু। তুমি একটি প্রাণকে নতুন জীবন দিতে চাও, এর মতো পুণ্যের কাজ কি আর হয়? অরুণ মানুষ হতে লাগলো বিনোদবাবুর বাসায়। আর অরুর বাবা অমরবাবু, অরুর ভাই বীরু, তাদের কি হলো? বীরু তো তার দাদার ইটের ঘায়ে মাথায় আঘাত পাওয়া ছেলেটির সুস্থ হওয়ার খবর তার বাবাকে এনে দিয়েছে। অমরবাবু তারপর একদিন সাধ্যমতো ফল মিষ্টি নিয়ে ছেলেটির বাড়িতে গিয়েছিলেন। তবে ছেলেটির অভিভাবকরা অতি দুর্ব্যবহার করে বলেছেন, নিজের ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে কোথাও পাচার করে এখন ভালো মানুষই করতে এসেছেন। যদি আমার ছেলের কিছু হয়ে যেত মশাই, আপনার ছেলেকে পাতাল থেকে হলেও খুঁজে এনে পুলিশে দিতাম আমি। খানক তক গালি খেয়ে কষ্টে রোজগারে কেনা সেই ফল মিষ্টি এনে বীরুকে দিয়ে অমরবাবু বলেছেন, খেয়ে নে খোকা এগুলো। বাবার গলার দুঃখটা ছুঁয়ে গেছে বীরুকে। ও ফল মিষ্টি গলা দিয়ে নামবে না জেনেও ফেলে দিতে পারেনি বীরু। কি ভেবে কে জানে ঠাকুরের আসনে নামিয়ে রেখেছে। আর মনে মনে বলেছে, আমি বড় হয়ে দাদাকে ঠিক খুঁজে আনবো। ঠাকুর, তুমি আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। আর অমরবাবুর মনে অরু নামটি অভিমানের সমর্থক শব্দতে পরিণত হয়েছে। মনে মনে বারবার বলেছেন তিনি, তুই আমার জ্যেষ্ঠ সন্তান, কত আশা কত ভরসা করার কথা আমার তোর ওপর, কিন্তু তুই কি করলি পরিবর্তে? বাবাকে গা শুদ্ধ লোকের কাছে অপমানের পাত্র করে নিজে গিয়ে কোথায় গা ঢাকা দিয়ে নিজের পিঠ বাঁচালি। বেশ, তাই হোক। তুই যদি আমার কথা না ভাবিস, আমারও দায় নেই তোর কথা ভাবার। আমি জানবো আমার এক ছেলে, কথাতেই আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। অরুণ দত্ত বাড়ির ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ওর সব অপরিচিত লাগে। অরুণ ঘুরতে ঘুরতে এসে বিনোদ দত্তর ঘরে জানলার গড়াত ধরে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে দিয়ে চলে গেছে চওড়া রাস্তা। ব্যস্ত রাজপথে অনবরত গাড়ি চলছে, হেঁটে যাচ্ছে পথচারী। অরুণ সেই দিকে একদৃষ্টে চেয়ে চেয়ে ভাবছে, এই রাস্তাটা কি আমি দেখেছি আগে কখনো? এই বাড়িটা আমার চেনা লাগে না কেন? আমার মাথায় চোট লাগলো কি করে? আমি যে ঘরে থাকি সেই ঘরটাও তো কেমন অচেনা। কেন কিছু চিনতে পারি না আমি? জ্যোৎস্না মাসি, রামু কাকা, বিশু মালি দাদা, কাউকে আগে দেখেছি বলে মনে হয় না কেন আমার? আমার মাকে মনে পড়ে না কেন? মা কিভাবে? উফ, কি মাথায় ব্যথা। কোনো রকমে টলতে টলতে এসে নিজের ঘরের বিছানায় শুয়ে পড়ে অরুণ। ছটফট করতে থাকে মাথার ব্যথায়। শেষে একসময় ঘুমিয়ে পড়ে অরুণ। বিনোদবাবু অরুণের জন্য ইংরেজি বাংলা গল্পের বই এনে দিয়েছেন কিছু। মনে মনে ভেবেছেন, ছেলেটা কি পড়তো, কোন ক্লাসে পড়তো, কোন স্কুলেই বা পড়তো কে জানে। কিছুই তো অরুণ বলতে পারে না, কিন্তু ওকে তো একটু একটু করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কি আশ্চর্য, অরুণ শান্ত হয়ে বসে গল্পের বই পড়ছে, বাংলা শব্দগুলো চিনতে পারছে। এ তো বিস্ময়ের ব্যাপার যে তার 15 বছরের জীবনের সব কথা ভুলে গেছে। সে সেই জীবনের শেখা কিছু পাঠ মনে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, অমর দত্তের বড় ছেলে অরুণ দত্তর সাথে তো বই খাতার আদায় কাজকলায় সম্পর্ক ছিল। সে কিনা উপুর হয়ে শুয়ে শুয়ে গল্পের বই পড়ছে। না, ইংরেজি বইগুলো পড়ে বুঝতে পারে না ঠিক অরুণ, তবে বাংলা পড়তে বুঝতে কোনো অসুবিধা হয় না অরুণের। বরং সেসব গল্পে বই পড়ার নেশা হয়ে গেছে। দেখতে দেখতে 8 মাস হয়ে গেছে অরুণ দত্ত বাড়িতে আছে। অরুণ এখন সম্পূর্ণ স্বাভাবিক। বিনোদবাবু অরুণের জন্য বাড়িতে শিক্ষকের ব্যবস্থা করেছেন। মাস 2 হয়। তাকে বলা হয়েছে অরুণ বিনোদ দত্তর সন্তান। অরুণ দূরে হস্টেলে থেকে লেখাপড়া করত। একটা দুর্ঘটনার জেরে ওর স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে দীর্ঘ কয়েক মাস। ওকে কোনো স্কুলের 8ম শ্রেণীতে আবার ভর্তি করা হবে। অরুণ লেখাপড়ায় কেমন ছিল গৃহশিক্ষকের এহেন প্রশ্নে বিনোদবাবু গম্ভীর মুখ করে বলেছেন, মাঝারি মানের। গৃহশিক্ষকে সাবধান করে বিনোদ দত্ত বলেছেন, তার অরুণের পুরনো স্মৃতি সব মন থেকে মুছে গেছে। মাস্টার মশাই যেন খেয়াল রাখেন সে কথা। ওকে নিয়ে নতুন করে শুরু করেন তিনি।
অরুণ দত্ত বিনোদ দত্তর পুত্র। দেখতে দেখতে বিকম পাশ করে গেল। বিনোদ বাবুর খুশি আর ধরে না। বিনোদ দত্তর বয়স হয়েছে, আজকাল আর শরীর বিশেষ পরিশ্রম নিতে পারে না। অরুণ বাবাকে পরিশ্রম করতে দেয়ও না, বরং রাগারাগি করে বাবার এতটুকু অনিয়ম দেখলে। সে সময় পেলেই বাবার কাজে সাহায্য করে। অরুণ নিজের জীবনের মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা কবে থেকে যেন ছেড়ে দিয়েছে। সে খোঁজার চেষ্টা করে অরুণ দেখেছে কোনো লাভ হয় না, বরং মাথায় কষ্ট হয় ভীষণ, দম আটকে আসে। তাই ও অবসর নেয় খুব কম। কর্মহীন হয়ে থাকে না অরুণ। ও জানে শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। মাথা খালি থাকলেই হাজারো প্রশ্নে রুকিঝুঁকি চলে মাথায়। সেসব প্রশ্নের উত্তরগুলো অমীমাংসিত থাকে। মনে আছে অরুণের, স্কুলে যেবার ভর্তি হলো বাবাকে বারবার প্রশ্ন করেছিল যে, বাবা আমি কোন স্কুলে পড়তাম বলো তো, আমার দুর্ঘটনা ঘটলো কি করে? বাবা বিনোদবাবু উত্তর দিয়েছিলেন ছেলে অরুণকে, সবসময় অতীত ঘাটতে নেই, সামনে তাকাও। তোমাকে সামনে এগোতে হবে বাবা। যে অতীত তোমাকে ছেড়ে চলে গেছে তার পেছনে ছুটে অনাবশ্যক কালক্ষয় করতে নেই অরুণ। মনে কর তুই রাস্তা দিয়ে চলেছিস, তুই যদি সম্মুখে না চেয়ে কেবল পেছনের দিকে ফিরে দেখিস তুই এগোতে পারবি না। তোর যাত্রা মাঝপথে থেমে যাবে, কারণ তুই হোঁচট খেয়ে পড়ে যাবি। তবে অরুণের কানে কি আর এতদিনে আসেনি যে সে নাকি তার বাবার পোষ্যপুত্র? এসেছে, খুব এসেছে। অরুণ সে কথা শুনে ছুটে গেছে বাবার কাছে। অভিমান ভরা ছলছল চোখে বলেছে বাবাকে, বাবা লোকের এ কথার অর্থ কি? বিনোদবাবুর দ্রুত চিন্তা করেছেন এমন প্রশ্নের কি উত্তর দেবেন। বস্তুত তিনি জানতেন লোকের মুখ বন্ধ করা যায় না। অনেকবার তাই তিনি ভেবেছেন কোনোদিন যদি অরুণকে কেউ বলে যে সে বিনোদবাবুর সত্যিকারের পুত্র নয়, সেদিন তিনি কি করবেন। তাই সে প্রশ্নটি নিয়েই অরুণ যেদিন বাবার সম্মুখে উপস্থিত হলো, বিনোদবাবু শান্ত কণ্ঠে অরুণকে বললেন, অরুণ লোকের কথা ছাড়, তুই নিজে কি বিশ্বাস করিস এ বিষয়ে সেইটা আগে বল। তুই আমাকে নিজের বাবা মনে করিস না সেইটা আগে বল। স্পষ্ট বলবি, কোনো রাগঢাক করবি না বাবা। তুই যা বলবি আমি তাই মাথা পেতে নেব। বল অরুণ। অরুণ কি বলবে? বাবা কথাটা উচ্চারণ করলেই তো এই মুখটাই মনে আসে তার। এও জীবনের আর এক বিস্ময়, যে মুখ নাকি এত কুৎসিত যে সেই মুখকে মানুষের মুখ বলে ভাবতেই লোকে নাক সিটকাতো একদিন। আর এখন না হয় বিনোদবাবুর প্রতিষ্ঠিত জীবন তাকে মানুষের সেসব চর্চার ধরা ছোঁয়ার বাইরে পৌঁছে দিয়েছে। তাই বলে তার সে চেহারার বিকৃতি তো আর কমে যায়নি। অথচ একটি সদ্য কৈশোরে পড়া অপরিচিত ছেলে কিনা সেই মুখকেই তার জীবনের পরম প্রিয়জনের মুখ ভেবে বসে আছে। বিনোদবাবুর প্রশ্নের উত্তরে অরুণ যখন অকম্প চিত্তে বলল, তুমি আমার বাবা, বিনোদবাবু অমনি বলে উঠলেন, আর তুই আমার একমাত্র পুত্র অরুণ। তারপর থেমে থেমে বললেন, বিশ্বাসে মিলায় সব, তর্কে বহুদূর। তোর আর আমার বিশ্বাসটি আমাদের সম্পর্কের মূল রে। কি হবে অন্য মানুষের অন্য কথায় মেতে? অরুণের সংশয় দূর হয়ে গেছিল। অরুণের লক্ষ্য বাবা বিনোদ দত্তের মতো একজন সফল ব্যবসাদার হওয়া। বাবার কাছে হাতে কলমে শেখে সে ব্যবসা চালানোর রীতি পদ্ধতি। বিনোদবাবু অরুণকে দেখেন আর ভাবেন, এই ধীর স্থির বুদ্ধিমান ছেলেটি ঈশ্বর প্রদত্ত আমার উত্তরাধিকারী। তিনি অপেক্ষা করেছিলেন কবে অরুণের পড়াশোনার পাঠ চুকবে। ছেলের হাতে সব দায়িত্বভার তুলে দিয়ে তিনি এবার বিশ্রাম নেবেন। অরুণ দত্ত স্নাতক হলো 24 বছর বয়সে। কারণ নতুন করে আবার লেখাপড়া জগতে প্রবেশ করার প্রস্তুতি নিতে গিয়ে তার জীবন থেকে কিছুটা সময় খেসারত দিতে হয়েছে। অরুণ এখন বাবার ব্যবসা পরিচালনা করার পূর্ণ সময়ের দায়িত্ব নিয়েছে। অরুণকে প্রত্যেকটি অফিসের কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিনোদ দত্ত বলেছেন, আমার ছেলে অরুণ এখন থেকে কোম্পানির সর্বেসর্বা। তোমরা ওর আদেশে ও পরিচালনায় কাজ করবে, ওকে সর্বতোভাবে সাহায্য করবে। দত্ত গ্রুপ অফ কোম্পানিজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অরুণের হাত দিয়ে হোক, এই আমি চাই। তোমরা আমার পুত্রকে সে কর্মে সাহায্য করবে আশা রাখি। সকলে বিপুল হর্ষধ্বনি আর করতালি সহযোগে বিনোদবাবুর চাওয়াকে মান্যতা দিয়েছে। যাই হোক, বিনোদ দত্তর শরীর ভালো যাচ্ছে না। মাঝে মাঝে জ্বর, কাশি। মানুষটাকে অসুস্থ হতে দেখল অরুণ এই প্রথম। সঙ্গে সঙ্গে ডক্টর বড়ুয়াকে ফোন করে ভীষণ দুশ্চিন্তা নিয়ে জানালো, আঙ্কেল বাবার শরীর খারাপ, আমি এখনই বাবাকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, বাবাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ডক্টর বড়ুয়া হেসে বললেন, পাগল ছেলে, বাবার একটু জ্বর আর কাশির জন্য এমন দুশ্চিন্তা করে? আমি বাবাকে গিয়ে দেখে আসবো এক সময়, চিন্তা করিস না। চিন্তা করব না ভাবলে হয়? কাজের মাঝে অরুণ চিন্তায় থাকলো। ঘন্টায় ঘন্টায় বিনোদ দত্তকে ফোন করে কেবল প্রশ্ন, বাবা কেমন আছো এখন? কি কষ্ট হচ্ছে বাবা? চলতেই থাকলো।
বিনোদ দত্ত কখনো কাশতে কাশতে হেসে ফেলে, কখনো কাশতে কাশতে হেসে উঠে, তারপর দম নিয়ে বলেন, অরুণ তুই কি পাগল হলি? আরে বাবার একটু ঠান্ডা লাগা জ্বর সর্দি দেখে এমন চিন্তা করলে হয় না কি বলতো? আমি ঠিক আছি, তোর ডাক্তার আঙ্কেল দেখে গেছেন, ভয়ের কিছু নেই, ওষুধ লিখে দিয়েছেন, আমি আনিয়ে নিয়েছি ওষুধ, তুই কাজে মন দে, লাঞ্চ সারবি না? বাবা ছেলের কথা শেষ হতে বিনোদ দত্ত ফোন করলেন তার আরেক বন্ধু অ্যাডভোকেট অমিত সাহাকে। উকিল বাবুর সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক তার। অমিত বাবু ফোন ধরে বললেন, কি ব্যাপার বিনোদ, এখন হঠাৎ ফোন, এনি প্রবলেম? প্রবলেম না অমিত, বলছিলাম তোমার সাথে একান্তে পরামর্শ করতে চাই, আজ হলেই ভালো হতো, কিন্তু শরীরটা আজ বসেনি, কবে একটু সময় দিতে পারবে বলো তো? অমিত বাবু সঙ্গে সঙ্গে বললেন, আহা আবার কি বাধালে শরীরে, ইউ স্ট্রং অ্যান্ড স্টাউচ ব্যাচেলার। আরে তোমার মতো টকবগে লোকের গলা আজ এমন ম্রিয়মান কেন বন্ধু? আচ্ছা দাঁড়াও দেখছি, আজ কোর্ট থেকে ফেরার পথে আমি যাব তোমার বাড়িতে। আর হ্যাঁ, অরুণের কি খবর? দ্যাট ব্রাইট বয়, আমারও একটি প্রস্তাব ছিল, সে না হয় তোমার কাছে গিয়ে জানাবো। আচ্ছা, অরুণের জীবনে বসন্ত ঋতু এলো, কিশোর অরুণ যুবক হলো, অরুণের মনে প্রেম বিকশিত হলো না, কে জানে বাপু, হলো কি হলো না। যা অন্তর্মুখী ছেলে, বন্ধু বলে একেবারে গলেও পড়ে না ও ছেলে, আবার কাউকে দেখে মুখ ঘুরিয়েও থাকে না, অথচ আশ্চর্য এক অদৃশ্য সীমা টেনে রেখেছে সে নিজের চারিদিকে। সহপাঠিনীদের হাসি মস্করায় হাসে, বন্ধুরা অরুণকে বধ করে খেতে চাইলে বলে, দেখ বাবার খাটনি রোজগার থেকে বাবা হাত খরচে টাকা দেয়, ও টাকা বাজে খরচ করতে পারবো না ভাই, তবে তোরা বন্ধু আবদার করছিস, সকলে চা বিস্কুট খা, যা বিল হবে আমি দিয়ে দেব, তবে কলেজের ক্যান্টিন থেকে খা, তাতে ক্যান্টিনের রাখালদার কিছু রোজগার হবে আর আমার কিছু কম খরচ হবে। বন্ধুরা বলে, অরুণ তুই MBA কর। অরুণ বলে, না রে এখন না, বাবার বয়স হচ্ছে, আগে বাবার পাশে দাঁড়াতে হবে। এই এত সব বন্ধুদের মধ্যে যে একজন আছে, সে যে বারবার অরুণের টানা লক্ষণের গণ্ডিটা যখন তখন ডিঙোয়, সে হলো আদ্রিতা সাহা। সে অরুণের পাশে বসে ক্লাস করবে, অরুণের নোটস নেবে, অরুণ বাড়ি ফিরবে যখন ঠিক একলা হয়ে গিয়ে অরুণের অপেক্ষায় থাকবে, আর যখন তখন বায়না করবে, আমাকে ফুচকা খাওয়া অরুণ, আমাকে ময়দানে নিয়ে চল অরুণ, চল অরুণ, আজ তুই আর আমি ভরা গঙ্গায় নৌকো চড়ব, তুই সূর্যাস্ত দেখবি আর আমি তোকে দেখব। অরুণের বুকটা কেমন থরথর করে কেঁপে ওঠে এসব কথায়। অরুণ বলে ওঠে, থাক আদ্রিতা, আজ থাক, অন্য দিন, অন্য কোনো দিন। আদ্রিতা ঠোঁট ফুলিয়ে বলে, না না আজই, অন্যদিন বলে আমার অভিধানে কিছু নেই, বলে অরুণের হাত টেনে ধরে উঠে পড়ে বাসে কিংবা অটোতে, নিজেই টিকিট কাটে। অরুণ তাকিয়ে থাকে আদ্রিতার দিকে, ভাবে এত জোর খাটাবার জোর পায় কোথা থেকে মেয়েটা, আমি বা কেন জোর করে না বলতে পারি না ওকে? ও যতক্ষণ সঙ্গে থাকে, পাশে পাশে হাঁটে, আমার হাতে ওর হাত ছোঁয়ায়, এত ভালো লাগে কেন আমার? আদ্রিতা বলে, এত চুপচাপ কেন রে তুই অরুণ, কেন তোর মধ্যে এত নৈশব্দ? দেখ চেয়ে চারিদিকে, কত কথা, কত সুর, কত কলরব, সেসবের মাঝে তুই কেন এমন নির্জন লাইট হাউসের মতো একলা অরুণ? বল না আমাকে তোর মনের সব কথা। অরুণ কি বলবে? বলবে আমার জীবনের 15টা বছর আমি কোন ঘাটে খুইয়ে ফেলেছি আর মনে করতে পারি না রে, তুই আমায় খুঁজে এনে দিবি আদ্রিতা সেই 15টা বছর? না, বলতে পারে না, বলতে চায় কিন্তু বলতে পারে না অরুণ ওকে এ কথা, আর মনে মনে ভাবে আমার খুইয়ে ফেলা জীবনকাল খুঁজে পাওয়ার জন্য আদ্রিতাকেই আমার সহায় বলে মনে হয় কেন? উত্তর মেলে না, বাড়ি ফেরার সময় হয়। আদ্রিতা মুখে বলে, চল অরুণ, আজ ফিরতে হবে। একটা দীর্ঘশ্বাস লুকায় আদ্রিতা, ও আশাবাদী, কখনো কোনো নঙর্থক চিন্তা সে করে না, তাই মনে মনে বলে, অরুণ একদিন ঠিক আমি তোর মনের বন্ধ দরজা জানলাগুলো খুলে দেব, দেখবি তখন সেখান দিয়ে কত আলো, কত হাওয়া, কত ঝিলিমিলি রোদ্দুরের আনাগোনা চলে দিনভর। এমন করতে করতে দিন মাস গিয়ে 3টে বছর কেটে গেছে, শেষ পর্যন্ত ওদের কলেজ জীবন শেষ হয়েছে। অরুণ এবার পূর্ণ সময়ের জন্য বাবার ব্যবসার দায়িত্ব নিয়েছে, আর আদ্রিতা তার পরবর্তী পাঠের প্রস্তুতি নিতে নিতে যখন তখন অরুণকে ফোন করে বলেছে, কতদিন তোকে দেখিনি অরুণ, খুব মন খারাপ করছে, চল না অরুণ, আজকে তুই আর আমি গিয়ে বসি ময়দানে, খোলা আকাশের নিচে, দূর দিয়ে বয়ে যাক ব্যস্ত জীবন স্রোত, আমি আর তুই বসে থাকি সেই ব্যস্ততার পাশে স্থির অচঞ্চল। তা অরুণের কি এমন হাতছানিতে মন চঞ্চল হয় না? খুব হয়। ওই পান পাতার মতো মুখ, থুতনিতে একটা তিল, নিরাভারণা অথচ কি অপরিসীম সৌন্দর্য মাখা সে মেয়ের উপস্থিতি, তার কাজল কালো বুদ্ধিদীপ্ত চোখ জোড়া নিয়ে যে যখন তখন অরুণের হৃদয় লোকে উকি দিয়ে যায়।
অরুণ কিনা কত কষ্টে নিজেকে সংযত রেখে ভাবে, এমন অর্ধেক আমি তোর উপযুক্ত জীবনসঙ্গী হই কি করে আদ্রিতা? আমি যে তোকে বড্ড ভালোবাসি, আর ভালোবাসার জনকে কি অর্ধেক কিছু দিতে হয়? অরুণ বেশিরভাগ সময় কাজের দোহাই দিয়ে আদ্রিতার আমন্ত্রণ উপেক্ষা করে। আদ্রিতার অভিমান হয়, সে জানতেও পারে না অরুণ দত্তর বুকের মাঝে পা ছড়িয়ে বসে তখন আরেকটা অরুণ দত্ত অঝরে কাঁদছে নিজের ভাগ্য বিধাতার হাত যশের দৌলতে। তবে হ্যাঁ, একদিন অরুণ আদ্রিতাকে নিরাশ করে না, নাকি নিজেকে নিরাশ না করে আদ্রিতার ডাকে সাড়া দেয় আর ভাবে আশ্চর্য ভালোবাসা মেয়েটার, বারবার ফিরিয়ে দিলেও ফিরে ফিরে আসে। হে ঈশ্বর, আদ্রিতার জীবনে কখনো কোনো কষ্ট লেপন করো না তুমি। অ্যাডভোকেট অমিত সাহা দত্ত বাড়িতে পা দিয়ে অনেকদিন পর বন্ধু বিনোদ দত্তকে দেখে হৈ হৈ করে বলে উঠলেন, কি হে বিনোদ, চেহারাটা এমন বুড়োটে করলে কি করে? আরে বাবা চিরকুমার তুমি। আরও কিছু বলতে যাচ্ছিলেন সাহাবাবু, বিনোদ দত্ত বলে উঠলেন, আহ আস্তে আস্তে, এক্ষুনি অরুণ ফিরবে, তোমার ওই চিরকুমার টুমার শুনলে কি ভাববে বলো তো? তুমি তো সবটাই জানো অমিত। উকিলবাবু বললেন, ফিরবে? ফেরেনি তো এখনো, তাই একটু মজা করছিলাম। আচ্ছা বেশ, এই মুখে কুলু পেটে বসলাম, নাও চা খাওয়াও আগে, তারপর শুনি কি জন্য এমন জরুরি আলোচনা। হ্যাঁ, চা এলো, চায়ের সাথে টা এলো। বিনোদ দত্ত আরম্ভ করলেন উকিলবাবুর সাথে আলোচনা। আলোচনার বিষয়বস্তু অতি সংক্ষিপ্ত। বিনোদ দত্ত উইল করতে চান, তার সমস্ত স্থাবর আর অস্থাবর সম্পত্তির মালিকানা পাবে তার পালিত পুত্র শ্রীমান অরুণ দত্ত। উইলটা অতি সত্বর করতে চান, ধরা যাক হপ্তাখানেকের মধ্যে, এবং এই ব্যাপারে সমস্ত দায়িত্ব বিনোদবাবুর আইনজীবী বন্ধু শ্রীযুক্ত অমিত সাহা বাবু যদি স্বহস্তে তুলে নেন, বিনোদবাবু তবে নিশ্চিন্ত হন। অমিতবাবু প্রস্তাব শুনে বললেন, তা বেশ তো, হয়ে যাবে তোমার ইচ্ছা পূরণ, কোনো সমস্যা নেই। এরপর একটু থেমে একটু কেশে একটু গলা ঝেড়ে বললেন, বিনোদ ভাই, আমার একটা প্রস্তাব ছিল। আমার মেয়ে এবছরই স্নাতক হলো, আমার খুব ইচ্ছা আমার মেয়েকে তুমি পুত্রবধূ করো। আমি তো অরুণকে দেখছি সেই কবে থেকে, ওর মতো সুশীল ছেলে আজকের যুগে মেলা ভার। বিনোদ দত্ত চমকে উঠলেন এ প্রস্তাব শুনে, বললেন, বলো কি অমিত, তুমি তো সবই জানো ওর সম্বন্ধে। আমি তাকে আমার সন্তানের আসন দিয়েছি আমার ইচ্ছার তাগিদে, কিন্তু তুমি তোমার একমাত্র মেয়ের জন্য যাকে নির্বাচন করছো তার জাতকুল কিচ্ছু জানো না, তবুও তাকে নির্বাচন করছো। তুমি না হয় বড় মনের মানুষ, কিন্তু বৌঠান কিংবা তোমার মেয়ে বুবু, তারা কেন মানবে এ প্রস্তাব? তোমার আত্মীয়রা, আমার না হয় আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই বললেই চলে, কিন্তু তোমাদের তো সেরকমটি নয় হে ভায়া। না না, আমি চাই না আমার অরুণের দিকে আঙুল তুলে কেউ কোনো কথা বলুক। অরুণ যদি নিজে কোনোদিন কাউকে ভালোবেসে বিয়ে করতে চায়, বিয়ের আগে ওদের মধ্যে যদি সেই বোঝাপড়া তৈরি হয় যাতে করে মেয়েটি অরুণ এখন যা যেমন সেটুকুতেই গ্রহণযোগ্যতার মানদণ্ড হিসাবে বিবেচনা করে অরুণের জীবনসঙ্গী হবে, আমি তাকে আমার পুত্রবধূ করব। তুমি কিছু মনে করো না অমিত, আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারছি না। উকিলবাবু বললেন, এই দেখো বিনোদ, সাধে কি বলেছি তুমি অকাল বুড়ো একটা? আরে বাবা, আমি কি আমার গিন্নির সাথে আলোচনা না করে প্রস্তাব দিচ্ছি? অরুণকে আমি চিনি তোমার সন্তান হিসেবে, তুমি ওকে তোমার শিক্ষা সংস্কার দিয়ে বড় করেছ। আমরা একমাত্র মেয়ের জন্য কেবলমাত্র একটি ভালো ছেলে চাই, বংশ গরিমা ঠিকুজি বা জাতের জাতাকলে পড়তে চাই না ভায়া। দেখো আমি প্রস্তাব দিলাম, তুমি ছেলের বাবা, তুমি ভাবনা চিন্তা করো না বাপু সময় নিয়ে। আমার বুবু ততদিনে আইনের পাঠ নিক, তুমি অরুণকে MBA এর কোর্স করতে বলো, তারপর না হয়। আলোচনার এই পর্বে অরুণ বাবার ঘরে এসে উপস্থিত হলো, যদিও তার তাড়া আছে। আসলে আজ দিনটা ভারী চমৎকার। আদ্রিতা বায়না ধরেছিল তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে আশেপাশে, শহর ছাড়িয়ে, তাই লাঞ্চের আগেই অরুণ দত্ত বিল্ডার্সের অফিস থেকে বেরিয়েছিল গাড়ি নিয়ে। কথা ছিল আদ্রিতা দাঁড়াবে নির্দিষ্ট কোনো জায়গায়, সেখান থেকে ওকে তুলে ওরা চলে যাবে ডায়মন্ড হারবারের দিকে, তারপর আবার গাড়ি ঘুরিয়ে ফিরবে যে যার বৃত্তে। বেশ এনজয় করেছে অরুণ দিনটাকে। বাবার শরীরটা খারাপ বলে মনে সবসময় দুশ্চিন্তা থাকলেও যেটুকু সময় আদ্রিতা তার সাথে ছিল, ভারমুক্ত লাগছিল নিজেকে। মেয়েটা নিজের জীবনী শক্তি দিয়ে অন্যের স্থবিরতাকে শুষে নিতে জানে। যাই হোক, অরুণ আদ্রিতাকে আবার নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরে বাবার ঘরে গিয়ে অ্যাডভোকেট অমিত সাহাকে দেখে বলল, কাকাবাবু ভালো আছেন? অমিত বাবু ভারী খুশি হয়ে বললেন, হ্যাঁ বাবা ভালো, এই তো তোমার কথাই আলোচনা করছিলাম আমরা। তোমাকে দেখলেই আমার মনে হয় আমার যদি তোমার মতো একটি ছেলে থাকতো। তোমার বাবাকে তো এই জন্য ভারী হিংসা করি আমি। অরুণ হাসল উকিলবাবুর কথায়। ভারী হাসি খুশি স্বভাব মানুষটির, বাবার বিপরীত, অথচ দুজনের গাঢ় বন্ধুত্ব। মাঝে মাঝে আসেন উকিল কাকু আর অরুণকে বলেন,
তোমাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, তোমার কাকিমা তোমাকে খুব দেখতে চান। অরুণ আবার কারো বাড়িতে যাওয়ার ব্যাপারে ভীষণ গড় রাজি। তার ভালো লাগে না কারো বাড়ি যেতে, সে নিজের গণ্ডিটা ছোট রাখতে চায়, খুব ছোট। মূলত অরুণের নিষ্পৃহতার কারণেই উকিল কাকুর বাড়িতে যাওয়া হয়নি কখনো তার। সেই উকিল কাকু আজ বিশেষ জোর দিয়ে অরুণকে বললেন, আজ আসি, আর এবার কিন্তু আর কোনো কথা শুনবো না অরুণ, তোমাকে একদিন আমি নিজে এসে আমার বাড়িতে নিয়ে যাব, সেদিন কিন্তু আমায় ফিরিয়ে দিও না বাবা। উকিল কাকুর শেষ বাক্যটি অরুণের হেয়ালির মতো মনে হলো। বিনোদবাবু অরুণের অবুঝ মুখটি দেখতে দেখতে ভাবলেন, এবার আমাকে হাল ধরতে হবে ছেলেকে বোঝাতে। বিনোদ দত্ত আর অরুণ সে রাতে তখন মুখোমুখি বসে। সে রাতে মানে কোন রাতে? যে সন্ধ্যায় উকিলবাবু অমিত সাহা বন্ধু বিনোদ দত্ত মহাশয়ের বাড়ি থেকে বিদায় নিলেন অরুণকে কতগুলো অবদ্ধ বাক্য শুনিয়ে, সেই রাতে কি? না না, সে রাতের পর তো আরও কতগুলো দিন রাত পার হয়ে গেল নিজের ছন্দে। অরুণের এখন কাজের চাপ প্রবল। দত্ত বিল্ডার্স অনেকগুলো বহুতল তৈরির বায়না পেয়েছে। অরুণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পক্ষপাতী নির্মাণ ক্ষেত্রে, তাই বেশ কিছু মেশিনের অর্ডার দিয়েছে বিভিন্ন কোম্পানিতে। তার আগে নিজে ছুটেছে সেই সব কোম্পানিতে। সে নিজে বুঝে নিতে চায় কোন মেশিনের কাজ কি। দত্ত বিল্ডার্সের ইঞ্জিনিয়ারদের সাথে ঘন ঘন মিটিংয়ে বসেছে অরুণ। তার নিষ্ঠা বিনোদ দত্তকে চমৎকৃত করে মুহুর্মুহু। অরুণ চায় তাদের কোম্পানি শুধু কম খরচে কম সময়ে ক্লায়েন্টের কাজ করবে, এমনটা শুধু নয়, তার সাথে সাথে তাদের নির্মাণ শৈলীতে আধুনিকতার ছোঁয়া থাকবে। আবাসনগুলো এমন করে গড়তে চায় অরুণ যে সেখানে আবাসন আর সবুজায়নের সামঞ্জস্য হবে এমন। সবুজের উপস্থিতি হবে বেশি, অথচ বাসস্থানের সংখ্যাও কিছু কম হবে না। সুতরাং অরুণের দিনগুলো কাটছে হাজারো কাজের মধ্যে। এর মধ্যে আদ্রিতার সাথেও অনেক দিন কথা বলা বা দেখা হওয়া ঘটেনি। আদ্রিতা ব্যস্ত, সে সিএ পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে ব্যস্ত। বিনোদ দত্তর জ্বর কাশি কমলেও দুর্বল লাগে আজকাল। তবু অরুণের সাথে অফিসে যান তিনি একরকম জোর করেই। সারাদিন একা একা অত বড় দত্ত বাড়িতে কাটাতে ভালো লাগে না। বাড়িতে অনেকগুলো কাজের লোক আছে মালি, দারোয়ান, কিন্তু তার মানে তো এই নয় বিনোদ দত্তর সঙ্গী তারা। হ্যাঁ, মালিক হুকুম করলে সঙ্গে সঙ্গে তা তামিল করতে তারা প্রস্তুত। তাই বলে তো তারা কি উপযাজক হয়ে এসে বিনোদ দত্তর সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলে যাবে না? সুতরাং সময় কাটাতে অরুণের সাথে তিনি অফিস যান। এর মধ্যে তার উইল করার ইচ্ছাটা আলোর মুখ দেখেছে একটু পরিবর্তিত রূপে। তার অবর্তমানে অরুণই যে তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে, তার সেই ইচ্ছায় আইনি শিলমোহর লেগেছে। তবে অরুণের যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়, তাই বন্ধু উকিলবাবু শ্রী অমিত শাহর পরামর্শ অনুসারে বিনোদ দত্ত সব সম্পত্তি উইল না করে বরং দানপত্র করে দিয়েছেন অরুণকে। যাই হোক, তারপর মাসখানেক কেটেছে। এক কাজের দিন ছিল সেটা। সারাদিন প্রচুর ব্যস্ততা গেছে অরুণের, এবং কিছুটা হলেও বিনোদ দত্ত ব্যস্ত ছিলেন সেদিন। তারপর সন্ধেবেলা বাপ বেটায় একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। গাড়ি চলতে শুরু করতে বিনোদ দত্ত ড্রাইভারকে এক বিখ্যাত পাঁচতারা হোটেলের দিকে গাড়ি ছোটাতে বললেন। অরুণ চমকে উঠে বলল, এ কি, বাড়িতে না ফিরে আমরা এখানে যাচ্ছি? বিনোদ দত্ত মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, সে কি রে, ভুলে গেলি আজ তোর জন্মদিন? আমি তো আগেই এই হোটেলের রেস্তোরাঁতে তোর আর আমার জন্য একটা টেবিল বুক করেছি। এবার বাড়িতে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করলো না। তোর জ্যোৎস্না মাসির রান্না দিন দিন অখাদ্য হচ্ছে। অরুণ হেসে ফেলে বলল, আহা, জ্যোৎস্না মাসির বয়স হয়েছে বাবা, ওকে ওরকম বলো না। কিন্তু বাবা, প্রতি বছর এই দিনটাতে তুমি আমার জন্মদিন পালন করো, কিন্তু আমার আজ অবধি মনে পড়ল না খুব ছোটবেলায় আমার জন্মদিন কিভাবে পালন করা হতো। বিনোদবাবু হঠাৎ গলায় জোর দিয়ে বলে উঠলেন, আচ্ছা অরুণ, যে সময় চলে গেছে তা নিয়ে কেন এত ভাবিস বলতো? চলে যাওয়ার সময় কি ধরা ছোঁয়া যায়? তার থেকে প্রতি মুহূর্তে বর্তমানকে নিয়ে বাঁচ, দেখবি ভালো থাকবি। আসলে আজই সেই দিন যেদিন বিনোদবাবুকে অরুণ বাবা বলে ডেকে চমকে দিয়েছিল। আজই সেই দিন যেদিন এক নার্সিংহোমের কেবিনে একটি 15 বছরের ছেলের পুনর্জন্ম হয়েছিল, আর একজন মধ্যবয়সী অকৃতদার মানুষ পিতা রূপে জন্মগ্রহণ করেছিলেন একই সাথে। আমরা বড় বোকামি করি। একটি শিশু জন্মালে আমরা কেবল তার জন্ম সময়টা দেখি। আমরা ভুলে যাই এক নারী আর পুরুষ সেই মুহূর্তে মা আর বাবা রূপে ভূমিষ্ঠ হলেন। নিজেদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্ম মুহূর্তটিও উদযাপনযোগ্য। তাই বলা চলে অরুণকে সন্তান রূপে আর নিজেকে পিতা রূপে সমাদর করতেই আজকের দিনটিতে তিনি এই আয়োজন করেছেন। আসলে বিনোদবাবুর মন আজকাল প্রায়ই বলে তার সময় ফুরিয়ে আসছে, তাই যতক্ষণ বেঁচে আছেন তিনি চুটিয়ে বাঁচতে চান।
অরুণকে তিনি সংসারই করতে চান। নিজের একলা জীবনের ভার বইতে বইতে হঠাৎ করে অরুণের বাবা হয়ে উঠতে গিয়ে তিনি আবিষ্কার করেছেন সংসার বড় মায়ার জায়গা। বাইরে রুক্ষ কর্কশ মলিন পৃথিবীটার মধ্যে যেন একটা ওয়েসিস, মরুদ্যান হলো সংসার। তাই তিনি ভীষণভাবে চান অরুণ সংসারী হোক। আর আজ অরুণকে পাওয়ার আর নিজে বাবা হয়ে ওঠার পূর্ণ লগ্নে দাঁড়িয়ে তাই তিনি অরুণকে বললেন, তোর এবার আমি বিয়ে দিতে চাই অরুণ। বাবার কথায় চমকে উঠল অরুণ, আর নিজের কথায় চমকে উঠলেন বিনোদবাবুও। বিনোদবাবুর নিজের চমকানোর কারণ না হয় এভাবে ব্যাখ্যা করা চলে। তিনি ভাবলেন, আমি কি সেই বিনোদ যে একদা নারী জাতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কস্মিন কালেও বিয়ে করবে না, আর নিজের মায়ের শত অনুনয়ও বিন্দুমাত্র মাথা কাত করেনি, ফলে মাকে ইহলোক ত্যাগ করতে হয়েছিল বিফল মনোরথ হয়ে। তা বিনোদ দত্ত মানুষটার তো দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি পাল্টেছে আমূল। কিন্তু অরুণ চমকে উঠল কেন বাবার কথায়? আসলে অরুণের যে সে সময় আচমকা মনে পড়ল একটি পান পাতার ছাদের নারী মুখ, যার থুতনিতে একটি কালো তিল, টিকালো নাক, কালো জোড়া ভ্রুর নিচে ভ্রমর কৃষ্ণ উজ্জ্বল একজোড়া চোখ, যার আভরণ কেবল সহজ সাবলীল হাসি, ঝর্ণার মতো সে হাসি। অবশ্য সে মুখ ভেসে উঠেই আবার অরুণের মনের অতলে ডুব দিল যেই, অমনি বিনোদবাবুকে সে বলে উঠল, না বাবা, আমি বিয়ে করতে ইচ্ছুক নই। তারপর একটু দম নিয়ে বলল, অন্তত এই সময়ে। বিনোদবাবু বললেন, তা বেশ তো, এক্ষুনি মানে কি আজই তোর বিয়ে দেব বলছি? না হয় কিছুদিন পরে হবে বিয়ে, কিন্তু তার আগে তুমি মেয়েটির সাথে পরিচিত হও। মেয়ে? কোন মেয়ে? না না, আমি কারোর সাথে পরিচিত হতে চাই না। আমি বিয়ে করব না বললাম তো বাবা। তুমি আমার সাথে কথা না বলে কোথায় কোন মেয়েকে পছন্দ? অরুণকে থামিয়ে দিয়ে বিনোদবাবু বললেন, আরে না না, আমি নয় রে, কন্যার পিতা স্বয়ং যে তোকে পছন্দ করেছেন রে। এখন তোরা দুটিতে পরিচিত হয়ে নিজেরা নিজেদের জান বোঝ, তারপর রাজি থাকিস যদি তুই, তখন তোদের 4 হাত এক করে দিয়ে আমার ছুটি। অরুণ যতদূর সম্ভব চাপা গলায় রে রে করে উঠল, বাবা, এই প্রসঙ্গ ত্যাগ করো। আমার বিয়ে করার বাসনা নেই, কারো সাথে পরিচিত হতেও আমি চাই না। বিনোদবাবু বললেন, আমার বন্ধু অ্যাডভোকেট অমিত সাহা যে বড় আশা নিয়ে এসেছিলেন আমার কাছে, তার মেয়ের সাথে তোর বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে খোকা, আমি যে হ্যাঁ বলেছি প্রকারান্তরে তাকে। এবার তুই যদি অন্তত একবার তার কন্যাটির সাথে সাক্ষাৎ না করিস, সে যে ভারী অন্যায় হবে রে খোকা, আমার মুখটা ছোট হবে যে। অরুণ জেদি মুখে বলল, না, আমি কারোর সাথে পরিচিত হতে ইচ্ছুক নই। বিনোদ দত্তর সেদিনের সাধের আয়োজন পণ্ড হলো। বাবা ছেলে কেউ কিছু খেলো না। সাজানো খাবার ফেলে দাম মিটিয়ে বিনোদবাবু রেস্তোরাঁ ছাড়লেন। অরুণও এলো বাবার পিছু পিছু। ওর বাবার উপর রাগ হচ্ছে এখন। বয়স হয়ে এমন অবুঝ হচ্ছে মানুষটা যে বলার নয়। আমাকে এখনো ছোট ভাবছে। আমার ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য নেই নাকি, ভাবছে অরুণ। আর বিনোদবাবুর বুক ভরা অভিমান তখন মনে মনে বলছেন অরুণকে উদ্দেশ্য করে, পারতিস তুই, আমি তোর নিজের বাবা হলে আমার চাওয়াকে এভাবে ফু দিয়ে উড়িয়ে দিতে। দুই পুরুষের মধ্যে তখন ব্যক্তিত্বের ঠান্ডা যুদ্ধ চলছে। সারাটা রাস্তা দুজনে দুদিকে মুখ করে মনে মনে গুমরাচ্ছে। দত্ত বাড়িতে পৌঁছে দুই দত্ত যার যার ঘরে ঢুকে গেল। বিনোদ দত্তর ঘরে দরজা রাতে ভেজানো থাকে। আগল তোলেন না তিনি, অরুণ আগল তুলেই শোয়ে। তবে আজ অন্যমনস্ক অরুণ ভুলে গেল সে কাজটি করতে। তার ঘরের দরজা ভেজানোই থাকলো। বিনোদ দত্তর বহুদিনের খাস চাকর রতন শোয়ে তার বাবুর ঘরের বাইরের বারান্দায় বিছানা পেতে। তাকে টপকে বাবুর ঘরে কারো ঢোকার সাধ্যি নেই, ঘুম তার সজাগ। বিনোদ দত্তর বড্ড অবসন্ন লাগছে। বাইরের পোশাক পরিবর্তন করে ঘরের স্লিপিং স্যুট আর পরনে তোলবার শক্তিটুকু নেই তার। চোখ জুড়ে যেন কাল ঘুম নামছে। তিনি বিছানায় শুয়ে পড়লেন যেমন ছিলেন তেমন। অরুণ ঘর লাগোয়া বাথরুমে স্নান সেরে শোয়ার পোশাক পরে শয্যায় গেল। আর জীবনে প্রথম আদ্রিতাকে নিজে থেকে মেসেজ করল সে, মনটা ভালো নেই, আগামীকাল একবার দেখা করবি? আদ্রিতা মেসেজ পেয়ে হাসবে না কাঁদবে বুঝতে না পেরে শেষে কেঁদেই ফেলল। কারণ তারও যে শিওরে সংকট। বাবা অমিত সাহা যে তার আদরের একমাত্র কন্যা বুবু অর্থাৎ আদ্রিতার বিয়ে ঠিক করতে উঠে পড়ে লেগেছেন। এখন বিয়ে মানে আমার লেখাপড়ার ক্ষতি হবে বিয়ে করলে, এ কথা মেয়ে জানাতে আদ্রিতার বাবা বলেছেন তার বন্ধু বিনোদ দত্তর ছেলে কোন এক অরুণ দত্তর সাথে বিয়ে হলে আদ্রিতার পড়াশোনা কেন কোনো ইচ্ছাই অপূরিত থাকবে না। হা ভগবান, সে কোন অরুণ দত্তকে ভালোবাসে আর ভগবান কিনা তার কপালে অন্য কোনো এক অরুণ দত্তের নাম লিখে রেখেছেন। না, এ হতেই পারে না। বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে যে নিজেকে আর সেই অরুণ নামের মানুষটাকে ঠকাতে চায় না, সে যে আসলে তার ক্লাসমেট অরুণ দত্তকে ভালোবাসে। যে ছেলে দারুণ অন্তর্মুখী, যে নিজের কথা বলেই না, কচ্ছিৎ কদাচিৎ অরুণের সাথে তার যে সময় কাটানো, সেই পরিসরে আদ্রিতার অরুণ যে কেবল পরস্পরের উপস্থিতির উত্তাপে মগ্ন থাকে। এতদিনে তো কেউ কারো ঘর বাড়ি পরিবারের গল্পের ঝুলি খুলে বসেনি।
তাই আদ্রিতাও তো চায় আগামীকালই অরুণের সাথে দেখা করতে। আদ্রিতা স্পষ্ট জানতে চাইবে তার সাথে অরুণের সম্পর্কটাকে অরুণ মনের কোন নীতি দিয়ে বিচার করে। মোদ্দা কথা, অরুণ কি তাকে ভালোবাসে নাকি কেবল বন্ধু ভাবে? অরুণের বাবা কি করেন, কিসের ব্যবসা ওদের, অরুণের পরিবারে কে কে আছেন, অরুণের বাড়ির ঠিকানা সব জানতে চাইবে সে। আসলে আদ্রিতা একটা সিদ্ধান্ত আসতে চাইছে। তার ভালোবাসার জন্য অরুণ দত্তর পরিচয়টি বাবাকে দিয়েও স্পষ্ট ঘোষণা করবে। বিয়ে যদি করতেই হয় তবে সে তার ক্লাসমেট অরুণ দত্তকে বিয়ে করবে, নইলে আর কাউকে নয়। আদ্রিতার বাবা অমিত বাবুর মেয়ের চাওয়াকে মান্যতা না দিলে আদ্রিতা চিরকাল অবিবাহিতা থাকবে। সুতরাং অরুণের মেসেজ আদ্রিতার মনে দক্ষিণা পবনের সঞ্চার করলো, কিংবা করলো না, তা কে জানে। তবে আদ্রিতা নামে নারীটি যেন ভীষণ তুফানে ডুবে যেতে বসে একটা অবলম্বন পেল মনে হলো। আর তাই বুঝি তার চোখে জল এলো সহসা। এ কান্না পথহারা নাবিকের হঠাৎ কুল পাওয়ার দরুন কৃতজ্ঞতা বশত ঈশ্বরের পায়ে নিবেদিত আনন্দাশ্রু তুলল। যাই হোক, চোখের জলটুকু মুছে আদ্রিতা জানালো আগামীকাল বিকেল 5টায় দেখা হবে। অরুণ কি তারপর গভীর ঘুমে ডুবে গেল? তাই হবে। না হলে শুনতে পাচ্ছে না কেন বাবার ঘর থেকে রতনের চিৎকার, খোকাবাবু, ও খোকাবাবু, শিগগির এসো গো, বড়বাবু যে গলা দিয়ে ঘর ঘর আওয়াজ করতেছে কেমন, ও খোকাবাবু। কতবার ডেকেছিল রতন কে জানে। অনেক দূর থেকে ক্ষীণ খোকাবাবু ডাকটা যখন অরুণের কর্ণকুহর বেরিয়ে মানুষ পটে আছড়ে পড়ল, তখন বিনোদ দত্ত শেষবারের মতো নিঃশ্বাস পতন করে চিরকালের মতো স্তব্ধ হয়ে গেলেন। তারপর আর কি? অরুণের বাবা আর্তনাদ, বাড়ির সব ঘুমন্ত কাজে লোকেদের ছোটাছুটি। মধ্যরাতে দত্ত বাড়িতে লাইটগুলো জ্বলে উঠল। ডাক্তার বড়ুয়াকে ফোন করে অরুণ বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল, কাকা বাবু, বাবা অজ্ঞান হয়ে গেছে, আপনি আসুন কাকা বাবু। কিন্তু এই মধ্যরাতে ডাক্তার বড়ুয়া আসবেন কি করে? তিনি তো আর দত্ত বাড়ির কাছাকাছি থাকেন না। তিনি বরং পরামর্শ দিলেন, তোমাদের প্রতিবেশী কোনো ডাক্তার থাকলে তাকে ডাকো, অথবা বাবাকে নার্সিংহোমে নিয়ে এসো। আমি ওখানকার রাত ডিউটিতে থাকা ডাক্তারকে বলে দিচ্ছি, কুইক। সময় নষ্ট করো না অরুণ। রতন ছুটল দত্ত বাড়ির 2টো বাড়ির পরের বাড়িটায়। ওটা ডক্টর গুপ্তর বাড়ি। মধ্যবয়সী মানুষটি এলেন একাধারে ডাক্তার আর প্রতিবেশীর দায়িত্ব পালন করতে, এবং বিনোদ দত্তকে পরীক্ষা করেই অরুণের কাঁধে হাত রেখে বললেন, ভেরি স্যাড, হি ইজ নো মোর, ম্যাসিভ হার্ট অ্যাটাক। অরুণ বাবার বিছানায় বসে পড়ল। হার্ট অ্যাটাক? বাবার? কেন? বাবার হার্টের প্রবলেম ছিল না তো? তাহলে কি কাল আমার সাথে কথা কাটাকাটি হলো বলে বাবা ভীষণ আঘাত পেল মনে? আর তাতেই কি? হ্যাঁ, তাই হবে। বাবার মৃত্যু আমার জন্য হলো। বাবা গো! মনের মধ্যে আছড়ে পড়ছে এরকম করে একটি একটি করে ঢেউ। অরুণ বাইরে স্তব্ধ। সেই যে বাবা গো বলে কেঁদে উঠে চুপ করে গেল, তারপর আর কথা নেই মুখে। কেমন ফ্যাল করে দেখছে বাবাকে। কোনোদিন বাবাকে সে এরকম শায়িত দেখেছে বলে মনে করতে পারল না। যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন যে বহির জগতের কোনো শব্দ তাকে স্পর্শ করছে না। রতন কাজের লোক, বড়বাবু তার মালিক। তিনি গত হয়েছেন। দুঃখে মনটা আছাড়ি পিছাড়ি করলেও মৃত্যু সেই প্রথম দেখছে না। তাই নিজেকে সংযত রেখে যে কর্তব্য কর্মে ধ্যান দিল। ডক্টর গুপ্ত বলে গেছেন 4 ঘন্টা পর ডেথ সার্টিফিকেট দেবেন। বিনোদ দত্তর মুখাগ্নি করল অরুণ। সে সন্তান, তারই তো এ কর্তব্য। বিনোদ দত্তর মা কত দুঃখ নিয়ে মারা গেছিলেন। ভেবেছিলেন আমার খোকা বিয়ে করে সংসারী না হলে, পিতা না হলে তার ইহকাল পরকালের গতি কি হবে। কার্যক্ষেত্রে দেখা গেল আমরা মানুষরা অকারণ চিন্তা করি। যার চিন্তা করার তিনি সব ঠিক করে রাখেন নিজের বিচার অনুসারে। আমরা তার বিন্দুমাত্র আভাস পাই না বলেই কত না ভাবি। সময় থেমে থাকে না। মানুষ হেন মরণশীল প্রাণীর মৃত্যু সংসারে একটা আলোড়ন সৃষ্টি করে মাত্র। প্রকৃতিতে তার কোনো আঁচ পড়ে না, বরং সংসারে সৃষ্টি হওয়া শূন্যতা প্রকৃতির নিয়মে আবার পূর্ণ হয়, আবার শূন্যতা সৃষ্টির জন্য। বিনোদ দত্ত গত হওয়ার পর অনেকগুলো দিন মাস কেটে গেছে। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। বিনোদ দত্তর দানপত্র মোতাবেক অরুণ দত্ত এখন তার ইহজগতে ফেলে যাওয়া সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছে। অরুণ তার কর্মজগতে বহুদা কর্মব্যস্ততার মধ্যে দিন কাটালেও আজও প্রতি রাতে ওর বুকের মধ্যে কষ্ট আর অপরাধবোধের ঢেউ ভাঙে। কেবল মনে হয় বাবার মৃত্যু তার কারণে হয়েছে। কোনোদিন বাবার অবাধ্যতা না করা অরুণ যে রাতে বাবার অবাধ্য হলো, সে রাতে তিনি গত হলেন। প্রথম এই অপরাধ বোধের তীব্রতা এমন আকার ধারণ করেছিল যে সে রাতের পর রাত বিনিদ্র কাটাতো। বাবার বিছানার পাশে বসে থাকতো শূন্য চোখে। ওর মনে হতো বাড়িটা যেন গিলে খেতে আসছে অরুণকে। এই শূন্যতাও সহ্য করতে পারছিল না। অরুণের এমন পাগল পাড়া দশা দেখে দত্তবাড়ির বহুদর্শী রাধুনী দিদি জ্যোৎস্না একদিন বলল,
খোকা বাবু, তুমি বরং আমাদের ছুটি করে দিয়ে এ বাড়িতে তালা ঝুলিয়ে অন্য একখানা বাড়ি কিনে উঠে যাও। এই এত বড় বাড়িখানার কোণে কোণে বড় বাবুর স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে গো। ওই সব স্মৃতি তোমাকে পুড়িয়ে মারছে খোকা। এমনি করে চললে তুমি যে অসুস্থ হয়ে পড়বে বাপ। বোধহয় জ্যোৎস্না দিদি তার নিজের বিবেচনা মতো ওই ইংরেজি প্রবাদ আউট অফ সাইট আউট অফ মাইন্ডের বাস্তব প্রয়োগটির কথা বলেছিল। আর অরুণও যেন কথাটা শুনে হালে পানি পেল। প্রয়াত বিনোদ দত্তর কলকাতায় খানপাচেক ফ্ল্যাট, দত্তবাড়ি ছাড়াও সেই ফ্ল্যাটগুলোর 4টেই ভাড়া দেওয়া। কেবল একটি 2 কামরা ফ্ল্যাট বিনোদ দত্ত ভাড়া দেননি। সাজানো গোছানো ফ্ল্যাটটাতে মাঝে মাঝে হাতে গোনা কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে তিনি আড্ডা জমাতেন। পান ভোজনের আসর বসত, তবে সে কালে ভদ্রে। বিনোদ দত্তর খাস কাজের লোক রতন দাদাকে সঙ্গে করে অরুণ অবশেষে সেই ফ্ল্যাটে উঠল। তবে দত্ত বাড়িতে সম্পূর্ণ তালা সে দিল না। বাড়িটাকে দেখভালের জন্য দারোয়ান আর মালিকে তাদের আউট হাউসে থাকার অনুমতি দিল। আর জ্যোৎস্না দিদির 3 কুলে কেউ নেই, তাকে এ বাড়ির অন্তর্মহলে দেখাশোনা করার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে অরুণ ঠাঁই বদল করল। তবে এত কিছু ঘটনার মধ্যে আরও যে একখানা ঘটনা ঘটল, তাকে বিধাতা পুরুষের কঠিন রসিকতা ছাড়া আর কি বলা যায়। বাবার মৃত্যুর পরের সকালে অবশ্যই আর অরুণের মনে ছিল না সেদিনটা ছিল আদ্রিতার সাথে দেখা করার দিন। বস্তুত আদ্রিতা কেন, দুঃখ ভারাক্লান্ত অরুণ তো সেদিনের পর থেকে গোটা পৃথিবীটাকেই ভুলে গেছিল। কেবল তার মনে জাগরুক ছিল তার চিরনিদ্রায় শায়িত পিতার মুখখানি, যে মুখে তখনও লেগে আছে অভিমানের অঙ্গরাগ। আর মনে ছিল নিজের অপরাধের কথা, বাবার অবাধ্যতা করার অপরাধ। ওদিকে বিনোদবাবুর মৃত্যুর খবর শ্রী অমিত সাহা মহাশয়ের কানে পৌঁছেছিল পরদিন বেলাতেই। তিনি ছুটে এসেছিলেন হায় হায় করতে করতে। অরুণের পাশে দাঁড়িয়েছিলেন যেমন ডক্টর বড়ুয়া দাঁড়িয়েছিলেন সেদিন। সব মিটে যেতে তারা নীরবে বাড়িতে ফিরেছিলেন। যাওয়ার আগে কেবল অরুণকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, বাবা কারো চিরকাল থাকে না অরুণ, বাবার শিক্ষা পাথেয় করে এবার পথ চলতে হবে। সেই কর্মময় জীবন পথের বাঁকে বাঁকে তোমার বাবার উপস্থিতি টের পাবে তুমি। অমিতবাবুর মেয়ে বুবু মানে আদ্রিতা শুনল বাবার বন্ধু সে বিনোদ দত্তর মৃত্যু হয়েছে। মৃত্যু সংবাদটি তাকে একযোগে দুঃখ আর কিছুটা স্বস্তি দিল। দুঃখ কারণ যে কোনো মৃত্যু দুঃখের, আর স্বস্তি কারণ আপাতত বাবা প্রয়াত বিনোদ দত্তর পুত্রের সাথে তার বিয়ের ব্যবস্থার জন্য উঠে পড়ে লাগবে না। এসবের মাঝে অরুণের সাথে তার দেখা করা নির্ঘণ্ট যে এসে গেল। আদ্রিতা অরুণকে কতবার ফোন করলো, ফোনটা বেজে বেজে যখন ছেড়ে যাবে কে যেন ফোনটা রিসিভ করে বলল, অরুণ দত্তকে এই মুহূর্তে পাওয়া যাবে না, আজ ওনার বড় দুর্দিন, পিতৃবিয়োগ ঘটেছে ওনার, আপনি পরে ফোন করবেন। সেই দেখা কি তবে হলো ওদের? হ্যাঁ হলো। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে রতন তাকে সঙ্গে করে নিয়ে অমিতবাবুর ঠিকানায় গিয়ে যেদিন তাকে বাবার শ্রাদ্ধের কাজের দিন উপস্থিত থাকার আমন্ত্রণ জানাতে গিয়েছিল, সেদিন অরুণ আর আদ্রিতার নিজের নিজের ভুল ভাঙল। তবে পরিস্থিতি তখন এমন শোকবহ যে আবিষ্কারের বিপুল আনন্দ বোধ করার মতো ক্ষমতা অরুণের তখন নেই। সে কেবল ক্লান্ত চোখ তুলে আদ্রিতাকে বলেছিল, বাবা আমার ওপর অভিমান করে চলে গেলেন, ব্যাস এটুকুই। অন্তর্মুখী অরুণের মুখ থেকে আর কোনো কথা বেরোয়নি। আর এই আদ্রিতাকে অমিতবাবুর বাড়িতে দেখার পর থেকেই অরুণের অপরাধবোধ তাকে এমন দংশন করছিল, কেবল মনে হচ্ছিল বাবার কথা শুনে আমার অমর রিয়্যাক্ট করা উচিত হয়নি। আমি মানুষটার মৃত্যুর জন্য দায়ী। তাই বোধহয় রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে সে বসে থাকতো বিনোদ দত্তর শয়ন কক্ষে। তাই বোধহয় কি একটা যন্ত্রণা তাকে ছুটিয়ে মারত সারাক্ষণ। কোথাও দুদণ্ডে তিষ্ঠাতে পারত না অরুণ। আর অরুণের সে ছটফটানি সইতে না পেরে বৃদ্ধা জ্যোৎস্না মাসি পরামর্শ দিল, খোকারে দূরে যা, স্থান থেকে দূরে যা বাবা কিছুদিনের জন্য। যাই হোক, অরুণ নতুন বাড়িতে আসার পর আদ্রিতা আসে মাঝে মাঝে এখানে। আদ্রিতা বারবার করে বোঝায়, অরুণ তোমার কোনো হাত নেই কাকাবাবুর মৃত্যুতে। তিনি যেমন তার মতামতটি জানিয়েছিলেন তেমন তুমি তোমার মতামতটি জানিয়েছিলে। প্রত্যেকটি মানুষের নিজস্ব মত পোষণ করার আর তা ব্যক্ত করার অধিকার আছে। তিনি নিশ্চিত অভিমান করেছিলেন, সে তো তিনি তোমার কাছে এক্সপেক্ট করেছিলেন তুমি সব বিষয়ের মতো তোমার বিয়ের ব্যাপারেও তার মতকে প্রাধান্য দেবে। কিন্তু তার কারণে হার্ট অ্যাটাক হবে কেন? তার মৃত্যু হয়েছে কারণ তার হৃদযন্ত্র আচমকা অচল হয়ে গেছিল তাই। আর এমন সময় ঘটেছিল তা যে তোমরা তার চিকিৎসা করানোর সুযোগ পাওনি দুর্ভাগ্যজনকভাবে। বাস্তবটা বোঝে অরুণ। এভাবে কথা বলে বলে অরুণের অশান্ত মন কিছুটা স্থিত করতে সাহায্য করে আদ্রিতা। আর সে সময় একদিন অরুণ ওকে বলল, আদ্রিতা এতদিন যে কথাটা আমি তোমাকে গোপন করে গেছি সে তো তুমি তোমার বাবার কাছ থেকে জেনেছো যে বাবার আমি নিজের সন্তান না। অনেকদিন অবধি আমি অবশ্য ভাবতাম আমি বাবারই সন্তান, কিন্তু অনেকগুলো প্রশ্ন মনে থাকতই।
আমার ছোটবেলার কথা, মায়ের কথা, স্কুলের কথা মনে পড়ে না কেন? মনে করতে গেলে কেবল মাথার মধ্যে অসহ্য কষ্ট হয় কেন? তারপর বয়স হতে হতে বুঝেছি আমি যে আসলে সেই অ্যাক্সিডেন্টের পর আমার স্মৃতিভ্রংশ ঘটেছে। আমার নিজের বাবাকে ভুলে গিয়ে আমি এই বাবাকে আমার পিতার আসনে বসিয়েছি। আমার এই দ্বিতীয় পিতা সব জেনে বুঝেও আমাকে তার সন্তানের আসনটা দিতে এক মুহূর্ত দেরি করেননি। এত স্নেহপ্রবণ মানুষ বিরল। তিনি আশ্রয় দিয়ে, স্নেহ দিয়ে, শিক্ষা দিয়ে আমার নতুন জন্ম দিয়েছেন। তাই আমি কখনো পারিনি আমার হারানো জীবনটাকে খুঁজে দেখার চেষ্টা করতে। মাঝে মাঝে মনে হতো এখনো হয় যা আমার প্রাপ্য নয় তাই আমি ভোগ করছি। হ্যাঁ, এখনো মনে হয় আমার। আর তখনই আমার একাকী বাবার সে স্নেহময় দৃষ্টি যেন লক্ষ আলোকবর্ষ দূর থেকে এসে আমাকে স্পর্শ করে বলে, আমার বাবা হওয়ার গৌরবটুকু কেড়ে নিস না অরুণ। আমার সিঙ্গেল ফাদারকে আমি দূরে ঠেলে দিয়ে নিজের শিকড়ের খোঁজ করতে যেতে পারি না আর। কিন্তু জানো আদ্রিতা, আজকাল মাঝে মাঝে রাতে স্বপ্নে দেখি একটি বালক আর তার ভাইকে, সঙ্গে তাদের মা। একটা খুব সাধারণ গ্রাম্য গৃহস্থালির স্বপ্ন দেখি আমি। স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়, ছুটে চলে যেতে ইচ্ছা করে আমার ওখানে। মনে হয় ওই গ্রামটায় পৌঁছতে পারলে আমি ঠিক আমার হারানো অতীতটা খুঁজে পাবো। কিন্তু কিছুতেই গ্রামটার নাম মনে পড়ে না আমার। আদ্রিতা অরুণের হাত দুটো নিজের নরম মুঠোয় ধরে বলে, ঠিক খুঁজে পাবে অরুণ। তোমার জীবনের হারানো কয়েকটা বছর ঠিক খুঁজে পাবে তোমার শিকড়। আর তোমার সে অন্বেষণের সঙ্গী হব আমি অরুণ। আর তো মাত্র কটা মাস, কাকাবাবুর চলে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। তারপর তুমি আমাকে নিয়ে আসবে তোমার ঘরে, আমাদের নতুন জীবন আরম্ভ হবে। আর সেই জীবনে তোমার সঙ্গী হয়ে তোমার হারানো জীবনটার খোঁজে বেরোবো।